করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আহ আজকে জেনেসিস আউটলেয়ারে এমআরসিওজি পার্ট 2 এর আরেকটা নতুন আমরা ব্যাচ চালু করতে যাচ্ছি এবং সেই ব্যাচেরই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে আমরা করতে যাচ্ছি। এমআরসিওজি পার্ট 1 থেকে পার্ট 2 এর যে জার্নিটা, এই জার্নিটাকে সহজ করে দিতে আমাদের সাথে জেনেসিস আউটলেয়ারে যুক্ত আছেন একদম দক্ষ টিম। আমি বলবো যে এমআরসিওজি জেনেসিস আউটলেয়ারের মতো এরকম এমআরসিওজি পার্ট 2 এর স্পেশাল করে আমাদের পার্ট 1 এ তো অনেক ভালো একটা মেন্টর প্যানেল আমরা আছি, কিন্তু পার্ট 2 তে এত গোছানো একটা টিম কিন্তু সব জায়গায় নাই। এবং মোর ওভার আমাদের হচ্ছে এইখানে কমপ্লিট এমআরসিওজি পড়া দুইজন আপু, জাকান্তা ফাইকা আপু এবং ডক্টর তানজিন আপু, দুইজনই আমাদের সাথে আছেন এবং তারা প্রায় প্রত্যেকটা সেশনেই আমাদের হচ্ছে যারা মেন্টি থাকেন তাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে এমআরসিওজি পার্ট 2 পরীক্ষাটাকে অনেক সহজ করে দেন। তো এইটাকে যিনি শুরু করেছিলেন, আমাদের পার্ট 2 এর জার্নি যিনি শুরু করেছিলেন, আমাদের ডক্টর জাকান্তা ফাইকা আপু। আপু এমআরসিওজি কমপ্লিট করা, এছাড়াও এমএস গাইনোকোলজিক্যাল অনকোলজিতে করা। না আপু আমাদের সাথে যুক্ত আছেন। আপুর কাছ থেকে আমি বলবো যে আপু অলরেডি আমাদের যারা হচ্ছে মেন্টিরা অ্যাড আছেন আমাদের গ্রুপটা এবং লাইভে অনেকে শুনছেন এমআরসিওজি পার্ট 2 এর প্রস্তুতি সম্পর্কে। আপু যদি একটু ডিটেলসে বলেন যে একটা পার্ট 1 এর পরে পার্ট 2 এর প্রস্তুতিটা কিভাবে করে শুরু করলে ভালো হবে এবং কি কি বিষয় আমাদের এক্ষেত্রে খেয়াল রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি হসপিটাল থেকে তোমাদের সাথে কাকা ক্লাসটা করছি। থ্যাংক ইউ আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য। আসলে আমি আগে প্রথমে সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে নিই। সব সময় আমাকে যারা হোস্ট তারাই পরিচয় করিয়ে দেয়, তো আজকে হচ্ছে আমি যে আমার নাম সবাই তো জানে, আমার নাম হচ্ছে জাকান্তা ফাইকা, কোয়াইট ডিফিকাল্ট নেম, কিন্তু হচ্ছে পরিচিত মুখ আর কি। জেনেসিসের সাথে আমি আছে এমআরসিওজি পাশ করার পরেই আমি কমপ্লিট করেছি 2022-এ। তারপরে এই নিয়ে আমার চতুর্থ নাম্বার বছর জেনেসিসের সাথে। প্রথমে ছিল প্রথম দুইটা ব্যাচ আমি একাই রান করেছি, তারপরে আস্তে আস্তে আমাদের সাথে আমার মেন্টর প্যানেল চলে আসছে, আস্তে আস্তে আমি একটু অন্যখানে বিজি হয়ে গিয়েছি। তারপরে সবসময় এমআরসিওজি এই পার্ট 2 কোচিং এবং এর সাথে আমার সবসময় একটা ভালোবাসা কাজ করে, সেই থেকেই আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে জয়েন করা। তো আমি হচ্ছে একটু আমার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি, আমাকে কি একটু স্ক্রিনটা শেয়ারে দেওয়া যাবে? হোসেন ভাই শোনা যাচ্ছে? আপু ওকে একটু কো হোস্ট বানিয়ে দেন। হুম হুম, আমাকে একটু জি কোহোস্ট। ম্যাম, করতে পারবেন। জি জি, আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার স্ক্রিনটা। তো ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আসলে খুব বেশি কিছু কম বলার নেই, আমাদের আরো মেন্টর যারা আছেন তারা আপনাদেরকে ইন ডিটেলসে বলবে। আমি শুধু খুবই বেসিক কিছু কথা বলবো, যে বেসিক জিনিসটাতে আমাদের ভুল হয় সেই জিনিসটা যাতে আমরা ভুল না করি। কারণ আমি সবসময় বলি এমআরসিইউ যে এমন একটা পরীক্ষা, ইটস ভেরি ইজি, ভেরি ইজি। এটা আসলে একটু সিস্টেমেটিক ভাবে পড়লে এটা ক্র্যাক করা কোনো ব্যাপার না, এমআরসিইউ যে একদম ডান হয়ে যাবে, কিন্তু সিলেবাসটা ভাস্ট। এই জন্য একটু আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে অনেকটা কৌশলগতভাবে, হ্যাঁ। তো শুরু করি। সবসময় সবসময় আমি সব ওরিয়েন্টেশনে এই দুটা কোটেশন দেই, আমার একদম খুবই পছন্দের একটা কোটেশন। সেটা হচ্ছে কোনো কিছুই ইম্পসিবল না, ইভেন দ্য ওয়ার্ড ইম্পসিবলকেই আমরা বলতে পারি যে আই অ্যাম পসিবল। হ্যাঁ, ওয়ার্ল্ডে কোনো কিছুই ইম্পসিবল না। সো আমরা চেষ্টা করলেই সবকিছু করতে পারবো। দিস ইজ ওয়ান অফ দ্য মাই ফেভারিট কোট। হ্যাঁ, আমি সবসময় এটা ইউজ করি, যে কেউ যেন কখনো নিজে ভাববেন না যে আমাকে দিয়ে এমআরসিওজি পার্ট 2 এত কম সময়ে হবে না, বা এই সময় আমি পারবো না। নো, ইভেন ইম্পসিবল ওয়ার্ডটার মধ্যেও কিন্তু পসিবল কথাটা আছে, হ্যাঁ, যে পসিবল এটা হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা, নিজেকে কখনোই ছোট ভাববেন না, অলওয়েজ বিলিভ ইন ইয়োর সেলফ। আমাদের নিজেদের মধ্যে যে পাওয়ার কতটা আছে সেটা আমরা নিজেরাও জানি না। সো নিজেকে অলওয়েজ বিলিভ করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে একটা রোডে প্রথমে উঠে যেতে হবে, একটা রোডে যখন আমরা উঠে যাব, জার্নিটা স্টার্ট করব, অবশ্যই আমরা আমাদের গন্তব্যে একদিন পৌঁছে যাব। ঠিক আছে? তো নিজের উপরে সবসময় কনফিডেন্স রাখবেন। এ পর্যন্ত আপনারা এমবিবিএস এর মতো একটা কঠিন একটা পরীক্ষা শেষ করতে আসতে পেরেছেন, সো এমআরসিওজি ওর থেকে অনেকখানি গুছানো, এটাও আপনারা পারবেন ইনশাল্লাহ। সো আজকে যে যে বিষয় নিয়ে আমি ডিসকাস করব, মেইনলি একটা টাইম ফ্রেম সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিব, কি কি পড়তে হয়, কিভাবে পড়বো আমরা, কোথা থেকে আমরা এই এই যে আপনাদেরকে যে আমরা জেনেসিসে বারবার ডাকছি, যে কেন আমরা আপনাদেরকে কিভাবে হেল্প করব, সেটাতেও আমরা আমরা অনেক কিছু জানা হেল্প করবো আপনাদেরকে জানাতে।
কিছু মক এক্সাম আছে আপনাদের জন্য, অ্যান্ড কিভাবে রিভিশনটা দিবেন। এবং রিভিশন দেওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে হেল্প করবো যে আপনার মধ্যে কিসের ঘাটতি আছে বা কোন দিক থেকে আপনাদের পড়লে আপনাদের এমআরসিওজি পরীক্ষাটা সহজ হবে বা পড়াশোনাটা আরেকটু বোঝানো হবে। সো প্রথমে আমি বলবো যে যখন এমআরসিওজির স্লটে আমরা উঠে গেছি, পার্ট ওয়ান পাশ করে পার্ট টু, অবশ্যই 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 আমাদেরকে অনলাইন বেসড এবং স্ক্রিন বেসড পড়াশোনা করতে হবে। উইদাউট স্ক্রিনিং পড়াশোনা এবং উইদাউট অনলাইন সম্পর্কে আপডেটেড না হয়ে আসলে এই পরীক্ষাটা দেওয়ার কোনো মানে হয় না। এবং আমি এখন যে যুগ আসছে, এআই এর যুগ, এবং সবাই ফোন ল্যাপটপে সবাই ইউজ টু এটা, সবাই আমরা পারি অনলাইনে, কিন্তু পড়ার অভ্যাস অনেক সময় হয় না, আমরা বই পড়ে অভ্যস্ত। সেই অভ্যাসটাকে প্রথম থেকে আমরা চাবো যে স্ক্রিনিং এ পড়তে। আপনি ট্যাবে পড়েন, মোবাইলে পড়েন, ল্যাপটপে পড়েন, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনাকে স্ক্রিনিং এ পড়ার অভ্যাস করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা যে মেইল সবসময় চেক করবেন। মেইলে যখন আপনি এমআরসিওজিতে কখনো আপনি আপনার ইন্টারেস্ট দিয়ে দেন যে হ্যাঁ এখন আমি হচ্ছে আমার পরীক্ষার ইন্টারেস্টের লেটারটা যখন আপনি পাঠাবেন, তারপর থেকে মেইলগুলো আপনি চেক করবেন, স্পেশালি স্প্যাম মেইল। ওদের অনেকগুলো কিন্তু ফ্রি ক্লাস থাকে, ফ্রি ওরিয়েন্টেশন থাকে, বা খুব কম পয়সায় ওদের কিছু সেশন জয়েন করার কিছু মেইল আসে, সেগুলো অনেক সময় স্প্যামে চলে যায়, ওগুলো আমরা চেক করতে পারি না, ওগুলো একটু সবসময় চেক করবেন। বা আপডেটেড কি কি আসছে, টগের নতুন ভলিউম আসছে কিনা, ওরা কিন্তু আপনাকে জানিয়ে দিবে আর কি। স্প্যাম মেইলগুলো অলওয়েজ চেক দ্য স্প্যাম। দুই নাম্বার কথা হচ্ছে পড়াশোনা যখন আমরা করব, এসবিএ তো আমরা করবোই, বাট আমাদের সবসময় টার্গেট থাকবে ইএমকিউ এর প্রতি। হ্যাঁ, ইএমকিউ এক্সটেন্ডেড ম্যাথ কোশ্চেন, এটাই হচ্ছে এমআরসিওজির সবচেয়ে টাফেস্ট পার্ট। হ্যাঁ, ইএমকিউটা আসলে আয়ত্তে 100% আনাটা কখনোই সম্ভব হয় না, বাট অ্যাটলিস্ট 70 to 80% ইএমকিউ এর উপরে আপনাদের দখল থাকতে হবে যে কোনো মডিউলের মধ্যেই। সো ইএমকিউ এর প্রতি একটু সলভে আমরা একটু বেশি জোর দিব। বারবারই রিকল এবং জিটিজি গুলো পড়বো। অলরেডি জিটিজি যতগুলো আছে, সবসময় কোশ্চেন জিটিজি থেকে আস্তে আস্তে এখন আর কোনো কিছুই বাকি নাই। প্লাস রিকল থেকে এমআরসিওজি পার্ট টুতে যদিও খুব বেশি কোশ্চেন রিপিট হয় না, বাট রিকল আপনাকে হেল্প করবে যে কোন টপিকসটা ইম্পর্টেন্ট এবং কোথায় ভুল হয়, কোশ্চেনের প্যাটার্নটা কিরকম আসে, সেটা আপনাকে ধরতে হেল্প করবে হচ্ছে রিকল। সো জিটিজি এবং রিকলের রিভিশনটা খুব ইম্পর্টেন্টলি দিতে হবে। সো অনেকগুলো পার্সেন্টেজ আছে আর কি, এতগুলো পার্সেন্টেজ এমআরসিওজি তে পড়ে আসলে এতগুলো মনে রাখা যায় না। সো আমি পার্সেন্টেজের উপরে খুব বেশি জোর দিতে না করি সব সময়। যেগুলো আগের রিকলের পার্সেন্টেজ আছে এবং জিটিজি তে যে কয়টা পার্সেন্টেজ আছে, যদি আপনারা সেগুলো মনে রাখতে পারেন, দ্যাটস অল। এর বেশি আসলে পার্সেন্টেজ পড়ার ক্ষেত্রে আমি খুব একটা জোর দিই না, কারণ হিউম্যান ব্রেন অলওয়েজ লিমিটেড, তার মধ্যে এত আসলে লোড নেওয়ার কোনো মানে হয় না। আর তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা কথা হচ্ছে যে আবার আমি বলতেছি যে পার্ট টু এক্সামের ক্ষেত্রে অলওয়েজ স্প্যাম মেইলগুলো চেক করবেন। স্টাডি একা একা করতে যাওয়াটা একটু ডিফিকাল্ট, সবসময় পার্টনারের সাথে করতে হবে। আমি এমআরসিওজি পার্ট ওয়ান দিয়েছি জানুয়ারিতে এবং পার্ট টু পাস করেছি জুলাইতে, 6 মাসের গ্যাপে। এবং আমি পড়েছিলাম 3 মাস, কারণ পার্ট ওয়ানের রেজাল্ট না আসলে তো আসলে পার্ট টু এর জন্য পড়াশোনা করা কেউ কেউ শুরু করে না আসলে। কিন্তু আমি 3 মাস পড়তে পেরেছিলাম এজন্যই আমার স্টাডি পার্টনার ছিল। আমরা চারজন মিলে পড়তাম। তো চারজনকে আমরা চারটা টপিকস ভাগ করে দিতাম, 1 সপ্তাহ সময় দিতাম। একজন হয়তো আর্লি প্রেগনেন্সি কেয়ার পড়বে, আরেকজন ইউরোগাইনি, এভাবে চারটা টপিকস ভাগ করে দিতাম। দিয়ে চারজন চারজনকে ডেমো দিতাম, একটা সপ্তাহ আমরা নিজেরা পড়তাম, একটা সপ্তাহ আমরা ডেমো নিতাম। দেন হচ্ছে আমরা কোশ্চেন একসাথে বসে সলভ করতাম। তো দেখা গেছে যে উইদিন 1 মান্থে আমাদের এরকম 4টা থেকে 6টা মডিউল পড়া শেষ হয়ে গেছে একবার। হ্যাঁ, সো আপনাদের যদি চারজনই যে থাকতে হবে নট নেসেসারি, বাট অ্যাটলিস্ট একজনের সাথে হলেও স্টাডি পার্টনার করে পড়ার চেষ্টা করবেন। যদি বলেন যে আমার স্টাডি পার্টনার নাই আপু, কোথায় পাবো, বিলিভ মি, আপনি যদি কাউকে পড়তে চান, সে পরীক্ষা দিক বা না দিক, আপনার আশেপাশে যারা আছে, আপনার কলিগ হোক, ফ্রেন্ডস হোক, অথবা আমাদের জেনেসিসে যারা একই সাথে আপনারা এই কোচিং এ জয়েন করছেন, তাদের মধ্যে থেকে আপনারা কিন্তু স্টাডি পার্টনার বানিয়ে নিতে পারবেন। বাট পার্টনার ইজ মাস্ট। পার্টনারের সাথে ডিসকাস করলে কিন্তু আপনারা ভুলটা বুঝতে পারবেন, বা আপনার পার্টনার কোথায় ভুল করছে সেটা আপনি ধরিয়ে দিতে পারবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন পড়তে হবে। পার্ট টু পাস করার একটাই আমি মনে করি যে মূল মন্ত্র, সেটা হচ্ছে এভরি ডে, এভরি সিঙ্গেল ডে ইউ হ্যাভ টু স্টাডি। যখন আপনার বিজি ডে, দ্যাট মিনস যে 12 ঘন্টা আপনি ডিউটি করছেন, অ্যাডমিশন ডিউটি করছেন, বাসায় এসে খেয়ে 10টার দিকে আপনি ফ্রি, অথবা নাইট ডিউটি করতে গেছেন, সেই সব বিজি দিনের ক্ষেত্রেও চেষ্টা করবেন অ্যাটলিস্ট দুইটা টপিকস পড়তে। দুইটা টপিকস পড়াটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাটলিস্ট চেষ্টা করবেন ছোট ছোট দুইটা টপিকস, অ্যাটলিস্ট দুইটা টগই পড়েন,
অথবা একটা ছোট গাইডলাইন পড়ে ফেলেন, বাট পড়তে হবে, প্রতিদিনই পড়তে হবে, পড়াতে কোনোদিনই গ্যাপ দেওয়া যাবে না, ইভেন ঈদের দিনেও পড়তে হবে। ওকে, গো থ্রু কারিকুলাম, দিস কারিকুলাম, এই কারিকুলামটা হচ্ছে আরসিওজি ওয়েবসাইটে গেলে আপনারা যখন এমআরসিওজি পার্ট টু কারিকুলাম দিয়ে গুগলে যদি আপনারা সার্চ দেন, আপনারা এমআরসিওজির একটা কারিকুলাম পেয়ে যাবেন। হ্যাঁ, যে কোনো পড়াশোনা স্টার্ট করার আগে আমরা কিছু মডিউল আপনাদেরকে দিয়ে দিব। এভরি মডিউল স্টার্ট করার আগে সেই মডিউলের কারিকুলামটাতে আপনারা একটু গো থ্রু করবেন। গো থ্রু মানে হচ্ছে যে ওই মডিউল থেকে কি কি টপিকস আপনাকে কাভার করতে হবে সেটা একবার আপনি চোখ বুলিয়ে নেবেন। হ্যাঁ, কারিকুলামটা বেশ বড়, এমআরসিওজির অ্যারাউন্ড 50 পেজের মতো। এতগুলো ডাউনলোড করে নিলেই হবে, প্রিন্ট আউট করার কোনো দরকার নাই, কারণ কারিকুলাম মুখস্থ করার কিছু নাই। ধরেন আপনি ইউরো গাইনোকোলজি পড়বেন আজকে, হ্যাঁ, ইউরো গাইনোকোলজি স্টার্ট করার আগে জাস্ট কারিকুলামটা একটু দেখে নেবেন যে হোয়াট টপিকস ইউ শুড কাভার ইন ইউরো গাইনোকোলজি। ওকে, সো কি কি টপিকস আপনি কাভার করবেন ইউরো গাইনিতে, সেটা কিন্তু কারিকুলাম না দেখলে আপনি বুঝতে পারবেন না। পড়াশোনা অলওয়েজ স্টার্ট করবেন জিটিজি। জিটিজি মিন্স গ্রিন টপ গাইডলাইন্স, এটা রয়্যাল কলেজের নিজস্ব কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইন গুলাতে পড়াশোনা স্টার্ট করতে হবে। অনেকে জিজ্ঞাসা করে যে হাউ টু স্টার্ট, আমি বলবো যে জিটিজি দিয়ে স্টার্ট, এবং জিটিজি সবচেয়ে ছোট্ট মডিউল দিয়ে স্টার্ট করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। সবসময় নিজের একটা ওন নোট রাখবেন, এটা আমরা এর আগের ক্লাসেও বলেছি, আমাদের একজন মেন্টর আপনাদেরকে বলেছেন যে সবসময় নিজের একটা ডায়েরি বা একটা মোটা খাতা রাখবেন, যেখানে আপনি আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা আপনি মনে করছেন যে আপনার মনে থাকছে না বা ভুলে যাবেন, লাইক দু একটা পার্সেন্টেজ যেটা খুব ইম্পর্টেন্ট, অথবা কমপ্লিকেশন, অথবা কোনো ট্রিটমেন্ট প্ল্যান, কিছু ফ্লো চার্ট থাকে, সেই জিনিসগুলো আপনি আপনার ওন নোট রাখবেন। কজ, কি কারণে কি হচ্ছে, বা কোন ইনভেস্টিগেশন গুলো এখন আমি ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোর কিন্তু আপনাদের একটা ওন খাতা থাকলে এটা আপনার রিভিশনের জন্য খুবই ভালো। আমি মনে করি যে একবার যখন আপনি পড়বেন, জাস্ট গাইডলাইনের পাশাপাশি ছোট্ট একটা নোটবুক বা একটা খাতা আপনি রেখে দিবেন, যে সেখানে ওই টপিকস এর ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো বা যেগুলো আপনাকে পড়তে হবে সেই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবেন। এবং প্রতিদিন যে নতুন নতুন টপিকস পড়বেন তা না। আমি আমি অলওয়েজ বলি যে লার্নিং নিউ টপিকস এবং আগের টপিকস গুলো সাইড বাই সাইড করা খুবই ভালো। ইভেন বিজি ডেতে যখন আপনি পড়াশোনা করার কোনো সময় পাচ্ছেন না, সেই দিনও চেষ্টা করবেন আগের দিন কি পড়ছেন অন্তত সেটা একবার রিভাইজ দেওয়ার জন্য। ওকে, সো পড়াশোনা একটু মানে রেগুলার না করলে আসলে এমআরসিউজিতে একটু গ্যাপ পড়ে গেলেই দেখবেন যে ফ্লোটা কমে আসছে। হ্যাঁ, গ্যাপটা দেওয়া যাবে না। নাও এক্সাম ফরম্যাট, পার্ট ওয়ানের মধ্যেও পার্ট টু তে হচ্ছে দুইটা পেপার, সব 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টার পরীক্ষা। কোশ্চেন 50% এসবিএ 50% ইএমকিউ হলেও মার্কস কিন্তু এসবিএ এর থেকে ইএমকিউ তে বেশি। ইএমকিউ তে 60% পাস মার্ক আসতে হবে আপনাকে, এসবিএ তে 40% পাস মার্ক হলেও সমস্যা নাই, বাট ইএমকিউ তে যদি আপনি 60% মার্ক ক্যারি না করেন, এই 60% মানে হচ্ছে টোটাল মার্কসের 60% নাম্বার আসতে হবে ইএমকিউ থেকে, তাহলে কিন্তু আপনার পাস হবে না। ওকে, এসবিএ জিনিসটা হচ্ছে খুবই সোজা, আমরা সবাই জানি যে একটা সিঙ্গেল অ্যান্সার দিলে হয়, কিন্তু ইএমকিউটা খুবই চ্যালেঞ্জিং। দিস ইএমকিউ, যারা ইএমকিউ মাস্টার করতে পারবে, ইএমকিউ এর প্যাটার্নটা বুঝতে পারবে, এমআরসিওজি তাদের জন্য অনেকটাই সহজ, অনেকটা কি মানে মোটামুটি 100% সহজ। এসবিএ যেগুলো আসে সেগুলো ভুল খুব কম হয়, এসবিও আমরা সব মানে মোটামুটি অ্যান্সার করা যায়, বাট ইএমকিউ গুলো এত চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা অপশন যেটাই পড়বেন মনে হবে সেটাই অ্যান্সার, যেটাই পড়বেন সেটাই অ্যান্সার। সো এইটা খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে আর কি। এক্সামের ডিউরেশন, এটা ডিউরেশন তো টোটাল আমি বলেছি যে 60 60 মিনিট, সরি 3 ঘন্টার পরীক্ষা, 120 180 মিনিটস করে থাকে এক এক পেপারে। সো আমরা এসবি এর জন্য 70 মিনিট দিব, আর ইএমকিউ এর জন্য 110 মিনিট, হ্যাঁ, 3 ঘন্টার মধ্যে। পারলে এসবিএ আরো কম সময় দাগিয়ে ফেলবেন, চেষ্টা করবেন এসবিএ 50 থেকে 60 মিনিটের মধ্যে শেষ করতে। ইএমকিউ এর জন্য আপনাদেরকে একটু বেশি সময় রাখতে হবে পরীক্ষায়, কারণ ইএমকিউ এর এই 10টা 15টা 14টা অপশন পড়তে অনেক সময় লাগে। হ্যাঁ, সো ইএমকিউ বোথ পেপারে কিন্তু 50%-এর বেশি কারেক্ট করতে হবে। একটা পেপারে মানে আপনার পাস মার্কের মধ্যে 60% ইএমকিউ ক্যারি করবে, আবার দুই পেপারের মধ্যে অ্যাটলিস্ট 50% ইএমকিউ কারেক্ট করতে হবে। আপনি এসবিএ তে ধরেন 40 40 80 পেয়ে গেলেন, আর ওদিকে ইএমকিউ তে পেলেন মাত্র 40, হবে না। ইএমকিউ তে আপনাকে অনেক মার্ক ক্যারি করতে হবে। কেউ যদি এসবিএ কারেক্ট করে 40টা আর ইএমকিউ তে পায় 20, তার কিন্তু পাস হবে না। ইএমকিউ তে অ্যাটলিস্ট অ্যারাউন্ড 30 30টা কারেক্ট করতে হবে 50টার মধ্যে। ওকে,
দুই পেপারের মাঝখানে আমাদের একটা 1 ঘন্টার গ্যাপ থাকে, আপনি চাইলে গ্যাপটা নিতেও পারেন অথবা টানা 6 ঘন্টা পরীক্ষাও দিতে পারেন, বাট টানা 6 ঘন্টা পরীক্ষা দেওয়াটা একটু ডিফিকাল্ট। আমি প্রেফার করি মাঝখানে একটু ব্রেক নেয়, একটু খাওয়া দাওয়া করলেন, ওয়াশরুমে গেলেন, প্রেয়ার থাকে মাঝখানে, প্রেয়ার করতে পারেন। বাট এই যে 1 ঘন্টা, দুই পেপারের মাঝখানে যে 1 ঘন্টার গ্যাপ, এই সময় চেষ্টা করবেন না যে কি ভুল হলো, আমি কি লিখলাম আর একজন কি লিখলো, এটা আসলে বলার কোনো মানে হয় না। হ্যাঁ, এই এই 1 ঘন্টা দুইটা পেপারের মাঝখানে একটু নিজেকে সময় দিবেন আর কি, নিজের মাথাটা ঠান্ডা করবেন, খাওয়া দাওয়া করবেন। আর অ্যান্সার আসলে ব্লাইন্ডলি করার কোনো সুযোগ নাই এমআরসিইউজিতে, অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিসটাই করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর আমি মনে করি যে পড়াশোনা যদি আপনি 2 ঘন্টা করেন একটা গাইডলাইন, প্র্যাকটিসও আপনাকে 2 ঘন্টা করতে হবে, কোশ্চেন সলভও আপনাকে 2 ঘন্টা করতে হবে। ইএমকিউ গুলাতে সাধারণত একটা সিনারিও থাকে, একটা সিনারিও আপনাকে দিবে যে অমুক অমুক এর এতগুলো বাচ্চা আগে এই সার্জারি হচ্ছে, এখন তুমি এই সমস্যা নিয়ে তোমার কাছে আসছে, তাকে তুমি মানে প্রাইমারি একটা ট্রিটমেন্ট অনেক সময় দেয়া থাকে। তারপরে লিডিং একটা কোশ্চেন দিয়ে দিবে আপনাকে যে এখন তুমি কি করবা, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। অথবা থাকবে যে এই রোগীর এই সমস্যা, তাহলে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ। ধরেন পিপিএইচ এর একটা পেশেন্ট, পিপিএইচ এর পেশেন্টটা অলরেডি আপনি দিয়ে ফেলেছেন, ধরেন ইউট্রাইন মেসেজ দিয়েছেন, অক্সিটোসিন দিয়েছেন, তাহলে হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ। অথবা কারো যদি ট্রিটমেন্ট শুরু না হয় তাহলে বলে দিবে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। নাও স্টেপ যেহেতু আসছে তাহলে বুঝতেই পারছেন জিটিজি গাইডলাইনে কিন্তু ম্যানেজমেন্ট গুলো সবগুলোই স্টেপ ওয়াইজ। সো এই স্টেপ ওয়াইজ গুলো একটু লিখে লিখে বারবার মেমোরাইজ করে আপনাকে মনে রাখতে হবে যে ফার্স্ট স্টেপের পরে সেকেন্ড স্টেপ কি, সেকেন্ডের পরে থার্ড কি, এটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, কোনটার পরে কোনটা, কখনোই একটা স্টেপ বাদ দিয়ে আরেকটা স্টেপে লাফ দিয়ে পড়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সো এই স্টেপ গুলো মনে রাখতে হবে, খেয়াল করতে হবে কোশ্চেনে কোন পর্যন্ত ট্রিটমেন্ট আসছে, তারা কি চাচ্ছে। এবং অনেক সময় কোশ্চেনটা থাকে হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। তো কোশ্চেন কি চাইছে, কোন স্টেপ জানতে চেয়েছে, কোন স্টেপ পর্যন্ত আপনাকে সিনারিওতে বলে দিয়েছে, সেটা খুব ভালো করে পড়বেন। আর ইএমকিউ এর যখন আপনি যদি প্রথমে অপশনগুলো পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনার তাল পাকায় যাবে। সিনারিওটা পড়ে ধরেন আপনি মনে মনে একটা উত্তর রেডি করে ফেলবেন যে এই জিনিসটা এই পর্যন্ত আসছে, তাহলে নেক্সট স্টেপ ধরেন অক্সিটোসিন পর্যন্ত দিয়েছি, এরপরে আমি হয়তো 1 গ্রাম ট্রানএক্সামিক অ্যাসিড দেবো, এটা আপনি মনে মনে একটু ধরে রাখবেন। দেন আপনি অপশনগুলো পড়া শুরু করবেন। অপশনগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে বাদ দিতে থাকবেন যে হ্যাঁ এটাতে এটা নাই, এটাতে এটা নাই, এটাতে নেই, ঠিক আছে 2-3টা অপশন থাকবে যে খুব কাছাকাছি মনে হবে তিনটার যে কোনো একটা হয়ে যাবে, সেগুলো খুব ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সার দিতে হবে। সো সবসময় এমআরসিইউজির ক্ষেত্রে আমার স্টুডেন্টদের জন্য চিন্তা থাকে ইএমকিউ নিয়ে, কারণ আমি জানি যে আপনারা এসবিএ খুবই ট্যালেন্টেড, ওটা সবাই পারবেন। ইএমকিউ এর দিকে আমি বারবারই বলছি যে আপনাদের এফোর্টের আমি যদি 2/3 ইএমকিউ তে দেওয়ার পক্ষে। এসবিএ তে ইম্পর্টেন্ট না তা না, বাট এসবিএ কোশ্চেন একটু রিলেটিভলি ইজি থাকে। সো ইএমকিউ এর জন্য একটু মাথাটা বেশি খাটাতে হবে সবসময়। নাও কি পড়বো, এটা তো সবারই কোশ্চেন যে কি পড়বো, কোথা থেকে ম্যাটেরিয়াল পাবো। তো আমরা এখানে জেনেসিস তো আমাদের আপনাদের পাশে আছেই, আপনাদেরকে আমরা সফট কপি সবগুলো কি কি পড়তে হবে মডিউল ভাগ করে দিয়েছি, 14টা মডিউলে কি কি টপিকস কাভার হবে সেগুলো আমরা সব বলে দিব। এবং একই সাথে আপনাদেরকে একটু কারিকুলাম গো থ্রু করতে হবে আর কি, হ্যাঁ, যে কারিকুলাম থেকে কিছু বাদ গেল কিনা। তো প্রথমে স্টার্ট করব জিটিজি বা গ্রিন টাইপ গাইডলাইন দিয়ে, দেন আমরা নাইস গাইডলাইন করব। সাধারণত গ্রিন টপ গাইডলাইনে আমাদের 54 থেকে 56 টপিকস পড়তে হয়, নাইস গাইডলাইন 10টা 11টা পড়লেই হয়ে যায়। তারপর আমরা পড়বো টগ। টগ হচ্ছে দ্য অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি, এটা কলেজের জার্নাল। হ্যাঁ, সাধারণত প্রিভিয়াস 3 থেকে 4 ইয়ার্স, বাট 3 ইয়ার্সটা খুব ভালো করে পড়তে হয়। ইম্পর্টেন্ট কিছু আছে, অনেক আগের বছরের কিছু টগ আছে যেগুলো আপডেট হয় নাই, যেমন প্রেগনেন্সিতে অ্যাজমা সহ আরো টুকটাক কিছু টগ আছে, সেই টকগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে এবং সেগুলো আমরা আপনাদেরকে বলে দিব। ফাইনালি রিপ্রোডাক্টিভের জন্য এফএসআরএইচ এদের একটা গাইডলাইন আছে, ফার্টিলিটি অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ। এখানে কিছু টেবিল থাকে এবং রিকমেন্ডেশন থাকে, ওগুলো পড়লেই হয়ে যায়। এবং এগুলো এত ভাস্ট, এগুলো একা একা পড়া হচ্ছে খুবই জটিল। এগুলো সামারি করে আপনাদের সামনে তুলে রাখবো হচ্ছে আমরা, এবং আমরা যতটুকু সামারি দেবো সেটা হচ্ছে ফর ইওর রিভিশন এবং ইজি ক্যাপচারের জন্য। বাট অবশ্যই আপনি চেষ্টা করবেন মেইন কম্পোনেন্টটা একবার হলেও চোখ বুলায় যাইতে। সিপ হচ্ছে সায়েন্টিফিক ইম্প্যাক্ট পেপার। সিপ মানে হচ্ছে ওরা কিছু স্টাডি করেছে বা আর্টিস্টিক করেছে, যেগুলো এখনো গাইডলাইন আকারে ওরা প্রকাশ করে নাই, বাট ওরা প্ল্যানিং। যেমন কিছু ড্রাগ নিয়ে ওরা কাজ করে, ব্যথানাশক ড্রাগ থেকে শুরু করে অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া, আরো আদার্স কিছু টপিকস আছে। সিপ খুব বেশি পড়তে হবে না, 10-12টার মতো সিপ আছে, সায়েন্টিফিক ইম্প্যাক্ট পেপার, এটা একটু পড়তে হবে। অ্যান্ড ফাইনালি ব্যাশটা হচ্ছে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ উইথ, এটা হচ্ছে
যেটা আমাদের এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো আছে বা ভালভা ভ্যাজিনাল যে ডিজিজ গুলো সেগুলো নিয়ে যে গাইডলাইনটা সেগুলি হচ্ছে ব্যাশ, এটা ব্রিটিশ গাইডলাইন, এগুলো একটু পড়তে হবে। অ্যান্ড ফাইনালি কনসেন্ট ফর্ম, ওদের প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদা কনসেন্ট ফর্ম রেডি করা আছে, হিস্টেক্টমি, সিজারিয়ান সেকশন বা এনিথিং ল্যাপারোস্কোপি। সেই কনসেন্ট ফর্মগুলোতে আসলে পড়ার আছে যে কোনটার কমপ্লিকেশন কত পার্সেন্ট, এগুলো একটু ওদেরকে, রুগীকে যখন আপনি ম্যানেজ করবেন, রুগী তো আপনাকে জিজ্ঞাসা করবে যে ডক্টর আপনি যে আমার হিস্টেক্টমি করবেন তাহলে এটা রিস্ক কি। সো আপনাকে কিন্তু অবশ্যই ওদেরকে পার্সেন্টেজ দিয়ে বলতে হবে, আপনি অযথা একটা নাম্বার বললে হবে না। আপনাকে বলে দিতে হবে যে কত পার্সেন্টে ব্লাড ট্রান্সফিউশন রাখবে, এখানে ডেথের রিস্ক কতটুকু, আইসিইউ শিফটের রিস্ক কতটুকু, রিঅ্যাডমিশনের রিস্ক কতটুকু, এগুলো সব উইদিন নাম্বার হচ্ছে আপনাকে বলতে হবে। তো ও ব্রিটিশ, আপনি যখন এমআরসিওজি পরীক্ষা দিচ্ছেন ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক ইউ আর এ ডক্টর ফ্রম ব্রিটিশ কমিউনিটি, হ্যাঁ। সো ব্রিটিশ পিপল দে আর ভেরি এডুকেটেড, সো আপনি যে পার্সেন্টেজই বলবেন ওরা কিন্তু ওটা অনলাইনে সার্চ করে নেবে। সো কনসেন্ট ফর্মটা ভালোভাবে না জানা থাকলে উল্টাপাল্টা নাম্বার বললে কিন্তু হবে না। এই জন্যই কলেজ চায় যে আপনারা একটু কনসেন্ট ফর্মগুলো সম্পর্কেও জানেন বা পড়েন, হ্যাঁ। আর একটা টপিকস হচ্ছে এটা, এটা এনএচএস মানে ওদের যে সরকারি হাসপাতাল তাদেরকে এনএচএস বলে, তাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং একটা প্রোগ্রাম আছে 2023, এটা অনেক পুরানা, আপডেটেড আসে বাট খুব বেশি কিছু চেঞ্জ হয় না, হ্যাঁ। খুব বেশি কিছু জিনিস চেঞ্জ হয় না, এই জন্য এটা আমি 2023 লিখে রাখছি অ্যাকচুয়ালি, কারণ এটাই হচ্ছে মেইন যে চেঞ্জটা এসেছে সেটা এই গাইডলাইনেই এসেছে। ফাইনালি দিজ আর দ্য টপিকস ইউ হ্যাভ টু কাভার আপ। সো আমি আগে বলতেছি সিলেবাস ইটস ভেরি ফাস্ট, মানে অনেক ভাস্ট, কিন্তু পড়াটা খুবই সহজ, এমন না যে আপনি বুঝবেন না, পড়লেই বুঝবেন এবং আপনাকে সময় দিতে হবে। রিকমেন্ডেড টাইম পার ডে অ্যাটলিস্ট 4 to 5 আওয়ার্স পড়ার চেষ্টা করবেন, কেউ যদি আরো বেশি পড়তে পারেন দ্যাটস এ প্লাস পয়েন্ট, কিন্তু কখনোই 5 ঘন্টা বা কমে আসলে পড়াশোনা করলে হবে না, কেউ যদি ইমিডিয়েট জুলাই সেশনে দিতে চান বা জানুয়ারি সেশনে দিতে চান। আচ্ছা, মেমব্রেসটা হচ্ছে ওদের লেটেস্ট ওয়ান, মানে ওদের সারা বছরের ডেথ রেট গুলা ওরা পার্সেন্টেজ করে, হসপিটালের ডেথের কারণ কোনটার কারণে কি, ডিরেক্ট কজ কি, ইনডিরেক্ট কজ কি, ম্যাটারনাল মর্টালিটির একটা ডেথের একটা ওরা একটা কি বলবো স্ট্যাটিস্টিক্স বের করে আর কি, এটার যে লেটেস্ট যে সালটা সেটা আপনি যে বছর পরীক্ষা দিচ্ছেন সেই বছরের মেমব্রেসটা আপনাকে একটু পড়ে ফেলতে হবে। সো যে মডিউলের কথা আমরা সব সময় বলছি যে মডিউলগুলো ওয়াইজ আমরা আপনাদেরকে পড়াবো, সেটা হচ্ছে সেই মডিউলের হেডিংস। সো এই মডিউলস, টোটাল এই 14 মডিউলস আমরা আমাদের এই এমআরসিওজি পার্ট 2 এর পুরো কোর্সটাকে ভাগ করেছি। আমাদের যে মেন্টররা আছে আমরা সেই এগুলোকে আসলে ভাগ করে নিয়েছি। বেসিক্যালি আমি গাইনি অনকোলজির, আমার পোস্ট গ্রাজুয়েশন গাইনি অনকোলজিতে, আমি কাজ করি ক্যান্সার নিয়ে। সো আমি আসলে অবস্টেটিক্স থেকে একটু দূরে। সো অবস্টেটিক্স এর টপিকস গুলো আমি পড়াতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি না। সো ওগুলো আপনাদের অন্য মেন্টর নিবে, আমার সাথে দেখা হবে অনকোলজি রিলেটেড যে ইয়েগুলো আছে, কারিকুলাম গুলো আছে সেগুলোতে। এছাড়া অন্য যে কোনো মডিউলে আপনারা প্রবলেম ফেস করলে অবশ্যই যে কোনো মেন্টরকে নক করতে পারেন, এমন না যে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো না, পারবো। বাট আমি আপনাদের কাভার করব অনকোলজিটা অ্যান্ড সার্জিক্যাল সাইট, যেটা কোর সার্জিক্যাল স্কিল, এটা আপাতত এটা হচ্ছে আমার প্ল্যান। বাকিগুলো অন্য মেন্টররা এখনো আসলে, আমাদের ফাইনাল আরো কিছু হয়তো আপডেটেড ভার্সন আসবে, তবে অনকোলজিটা সবসময় আমি নিয়ে থাকি বিকজ দ্যাটস মাই কমফোর্ট জোন। আমি ওটা হচ্ছে আপনাদেরকে পড়িয়ে দিব, ওকে, কোনো সমস্যা নাই। সো এখানে দেখেন 14টা মডিউল, ইউ হ্যাভ টু কাভার দিস 14 মডিউলস। 14 মডিউলস এর মধ্যে কিছু মডিউলস আছে যেগুলো আপনাকে মাস্টারিং করতে হবে। ধরেন আর্লি প্রেগন্যান্সি কেয়ার, এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং বেশ ইজি, এটা পড়তে আপনাদের খুবই ভালো লাগবে, মনে হবে যে ওকে এমআরসিওজি ইটস কোয়াইট ডুয়েবল, হ্যাঁ, এটা খুবই ইজি একটা জিনিস। বাট যখন আপনি ম্যাটার্নাল মেডিসিনে ঢুকবেন তখন আপনি লিটারেলি হারায় যাবেন, হ্যাঁ। ম্যাটার্নাল মেডিসিন হচ্ছে একটা সমুদ্র। তো এই দুটার মধ্যে যেমন একটা ডিসপ্যারিটি আছে। সো আর্লি প্রেগন্যান্সি কেয়ার, এটাতে আপনি যে পরিমাণ সময় দিবেন ম্যাটার্নাল মেডিসিনে অফকোর্স আপনাকে তার থেকে বেশি সময় দিতে হবে বিকজ ইটস এ ভাস্ট মডিউল। তো এটা বলার কারণ হচ্ছে এই 14টা মডিউলের মধ্যে আর্লি প্রেগন্যান্সি কেয়ার থেকে কোশ্চেনের আনসার ভুল করবে খুব কম। ওয়ার্ল্ডে মনে করেন আপনার সাথে পরীক্ষা দিবেন মিনিমাম 20,000 এক্সামিনি সারা ওয়ার্ল্ডে, তাদের মধ্যে খুব কম মানুষ আছে যারা আর্লি প্রেগন্যান্সি কেয়ারের কোশ্চেনের আনসার ভুল করবে, তা 100%ই ঠিক করবে। ভুলটা হবে কোথায়? এই যে এই মডিউলে ম্যাটার্নাল মেডিসিনে, এটা থেকে নাম্বারের ডিসপ্যারিটি হয়ে যাবে। কারা এমআরসিওজি পাস করবে এবং করবে না সেটা ডিপেন্ড করবে কিছু মডিউলে তার কাভার কতটুকু, হ্যাঁ। সেই রকম কয়েকটা মডিউল হচ্ছে এই কয়েকটা, হ্যাঁ। এই 6টা মডিউলের মধ্যে কিন্তু আপনাদেরকে
খুব ভালো একটা মাস্টারিং লাগবে। তার মধ্যে অনকোলজি একটা, অনকোলজি একটু ডিফিকাল্ট লাগে, স্পেশালি প্রি ইনভেসিভ জিনিসটা, মানে প্রি ক্যান্সারাস লেশনগুলো। ম্যাটার্নাল মেডিসিন ইটস ভেরি ভাস্ট। পোস্ট সার্জিক্যাল স্কিল এটা আসলে ভাস্ট না, বাট এটা সম্পর্কে মাস্টারিংটা থাকতে হবে। এটা আপনাকে পার্ট 3, এবং আপনি ক্লিনিশিয়াল হিসেবে কতটুকু দক্ষ এটা আপনাকে বোঝানোর জন্য। স্ট্র্যাটেজি এটা আসলে মডিউল না, এটা কলেজের হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, কলেজের কিছু স্যাম্পল কোশ্চেনকে আমরা স্ট্র্যাটেজি বলি। এগুলো সাবস্ক্রিপশন করতে হয়। হ্যাঁ, সাবস্ক্রিপশনের জন্য একটা পেমেন্ট দিতে হয়। এই পেমেন্টটা বাংলাদেশি টাকায় 12,000 বা 14, এখন তো পাউন্ডের দাম বেশি, এখন হয়তো 16-17 হাজার টাকা লাগবে। আপনি যদি এটা খরচ করতে না চান, আপনারা কয়েকজন মিলে স্ট্র্যাটেজি সাবস্ক্রাইব করে ফেলবেন। হ্যাঁ, ধরেন 2জন বা 3জন মিলে, তাহলে আপনাদের পেমেন্টটা ভাগ হয়ে যাবে। আমরা আসলে যেটা বলছিলাম যে 4 রিডিং পার্টনার ছিলাম, আমরা স্ট্র্যাটেজি সাবস্ক্রিপশন 4জন মিলে করছিলাম আর কি। হ্যাঁ, করে সাধারণত আহ, আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে আপনার সময় সুযোগ মতো পড়বেন। সেই সময় হয়তো একজন মানে অ্যাট এ টাইম একজনই ওটাতে ঢুকতে পারে, অথবা নিজেরা সময় ভাগ করে নেবেন যে সপ্তাহের এই 2 দিন আমি পড়বো, ওই 2 দিন ও পড়বে। যে আপনার যে টাইমটা থাকবে, আপনি যদি ওই সময় পড়তে নাও পারেন, আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরে আপনার সময় সুযোগ মতো আপনি পড়ে ফেলবেন আর কি। ক্লিনিক্যাল গভর্নেন্স হচ্ছে ওদের দেশের কিছু ল অ্যান্ড রেগুলেশন। এটা ইউকে, এটা সম্পর্কে আমাদের পরিচিতি নাই, বিকজ আমরা তো ইউকে এখনো না, ইউকে মানে ওদের রেসিডেন্ট না, সো আমরা এটা বুঝতে পারি না। তো এটা সম্পর্কে ওদের ল অ্যান্ড রেগুলেশন সম্পর্কে একটু জানতে হবে। অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কত ভালো ছাত্রী, আপনি কত ভালো ওটি করেন, আপনাকে কিন্তু কখনোই ওরা ওটা দিয়ে বিচার করবে না। আপনার বিচারটা হবে আপনার কতগুলো পাবলিকেশন আছে, আপনি কতগুলো স্টাডি করছেন, আপনি কতগুলো জার্নাল লিখতেছেন সেটার উপরে। সো এই স্টাডি পারপাস, রিসার্চ পারপাস, এবং আপনার এই অডিট, এই আপনার জার্নাল, এগুলো নিয়ে কিন্তু বায়োস্ট্যাটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যখন ইউকের ক্লিনিশিয়ান হতে যাবেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড গ্রিপ অন বায়োস্ট্যাটিস্টিক্স, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নাও ম্যাটেরিয়াল গুলো কোথায় পাবেন? সো আমি বারবারই সবাই ম্যাটেরিয়াল নিয়ে খুব মন খারাপ করতেছিল। আমি আরসিওজি ওয়েবসাইটে তো এমনিতেই সব পাওয়া যায়, গিয়ে ডাউনলোড করলেই হয়। আমি নাইস এবং ব্যাশের লিংক দিয়ে দিয়েছি, জাস্ট লিংক ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনারা ওদের সাইটে ঢুকে যাবেন। কিছু বই পড়তে হয়, কেউ যদি, সাধারণত বইগুলো পড়ার সময় থাকে না। হ্যাঁ, তারপরেও ম্যাটার্নাল মেডিসিন একটু ভাস্ট, একটু যদি কেউ সময় পায় পড়তে পারে, বাট ইটস নট ম্যান্ডেটরি। কেউ কেউ আছে একটু জানার আগ্রহ বেশি থাকতে পারে, সে বইটা কিনে পড়তে পারে অথবা ডাউনলোড করে নিতে পারে। অ্যান্ড প্র্যাকটিস বুক, কিছু কোশ্চেন আছে বাজারে যে বইগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হয়, তার কিছু ছবি দিয়ে দিলাম। তার মধ্যে অ্যান্ড্রু সিজার তো অবশ্যই আপনাদের থাকতে হবে, কালাইভানি আছে। তারপরে হচ্ছে যে এটা গুপ্তার বই, আমরা এটা গুপ্তার বই বলি, এবং এখানে হচ্ছে মাস্টারিং, এরকম অনেকগুলো বাজারে বই আছে। দিজ আর দ্য অল কোশ্চেন বুক। হ্যাঁ, তার মধ্যে অ্যান্ড্রু সিজার এবং জাস্টিন কুন যেটা পড়ার চেষ্টা করবেন। জাস্টিন কুনজে সাকসিডিং অল বই, প্রত্যেকটা বই খুব ভালো, বাট জাস্টিন কুনজে কিন্তু ওদের টিচার, মানে আপনাদের এক্সামিনার, উনি কোশ্চেন বানায়। ওনার বইটা একটু পড়ার চেষ্টা করবেন আর কি, তাহলে প্যাটার্নটা বুঝতে পারবেন। এই যে প্র্যাকটিস বুকগুলা যে যত বেশি সলভ করতে পারবেন, তার আমার মনে হয় যে কোশ্চেনের প্যাটার্ন এবং তার প্রিপারেশনটা দ্যাট উড বি রিয়েলি গুড। নাও জিটিজি কয়টা আছে, অফসেট জিটিজি আমি একটু লিস্ট দিয়ে দিয়েছি, যাতে এই কথাগুলো বলে আপনারা সার্চ দিলেই ওটা চলে আসতে পারে, আপনাদের আর কষ্ট করে খুঁজতে না হয়। জিটিজি সবগুলো জিটিজির লিস্ট আমি দিয়ে দিয়েছি, গাইনি এবং অফসের আলাদা করে। নাইসেরও অফসের গাইডলাইন আলাদা করে দেওয়া আছে। নাইসের এগুলো লিখে, নাইস গাইডলাইন লিখে সার্চ দিলেই দেখবেন নেটে চলে আসছে। প্রিভিয়াস যে টক, যেগুলো আপনাদের অনেক আগের টক কিন্তু চেঞ্জ হয় না, আমাদের একটু পড়তে হয়, সেটারও একটু রিস্ক আমি দিয়ে দিয়েছি। স্পেশালি এই জোহোভার ওদের একটা গ্রুপ আছে, দে আর ভেরি স্টাবর্ন, ব্লাড নেয় না, প্লাজমা নেয় না, ডাক্তারকে আর কি বিপদে ফেলা একটা গ্রুপ, ওদের একটু সম্পর্কে পড়তে হবে। স্যারোগেচি সম্পর্কে একটু পড়তে হবে আপনাদেরকে। অ্যান্ড এখানে আরেকটা রয়েছে যে অ্যাজমা ইন প্রেগন্যান্সি, হেডেক, মানে অনেক আগের কিছু টক, বাট স্টিল ইম্পর্টেন্ট, সেরকম কিছু লিস্ট আপনাদেরকে আমি তুলে দিয়েছি, এগুলো আপনি পেয়ে যাবেন। নাও কিভাবে আপনি কম সময়ের মধ্যে, টাইম ফ্রেমটা আমি একটু সিলেক্ট করে দিয়েছি। এই টাইম ফ্রেমটা হচ্ছে আপনার প্রথমবার পড়ার জন্য। এটা যে সবার ক্ষেত্রে খাটবে তা না, আমি মোটামুটি একটা ফ্রেম করে দিয়েছি। ম্যাটার্নাল মেডিসিন আসলে 7 দিনে পড়াটা একটা অসম্ভব, অবাস্তবতা। বাট কেউ যদি এই মুহূর্তে ট্রেনিং করতেছেন না, বা কারো বাসায় ছোট বাচ্চার ঝামেলা নেই, সে ট্রাই করে দেখতে পারেন। এগুলো হচ্ছে জাস্ট ফার্স্ট টাইম রিডিং, হ্যাঁ, জাস্ট রিডিং এর জন্য। আর আরেকটা কথা আমি সবসময় বলি, যখন আপনি ফার্স্ট টাইম পড়তেছেন, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ। হ্যাঁ, ফার্স্ট টাইম পড়লে আসলে মেমোরাইজ করার কোনো দরকার নাই, জাস্ট আপনি দেখেন যে এই মডিউলে কি কি টপিকস আছে, আপনাকে কি কি কাভার করতে হবে। হ্যাঁ, এবং ওই মডিউলটাতে কি বলছে, এই গাইডলাইনটা কি বলছে, আপনি জাস্ট ওটা একটা থরো রিডিং দেন। আমাদের লেকচারটা করেন, আমরা আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিস বলে দেবো, দেন যখন আপনি থার্ড টাইম পড়তে যাবেন, দেন ট্রাই টু মেমোরাইজ। হ্যাঁ, প্রথমবার যদি আপনি মেমোরাইজ করতে চান, আপনার এত বেশি সময় লেগে যাবে যে একটা মডিউলই আপনার শেষ হবে না।
প্লিজ ট্রাই, ফার্স্ট টাইম আপনি একটু জাস্ট চোখ বুলানোর চেষ্টা করবেন, অনেকটা গল্পের বই পড়ার মতো অথবা একটা আর্টিকেল পড়ানোর মতো জাস্ট একটু পড়ে যাবেন আর কি। সো এটা হচ্ছে টাইম ফ্রেম ফর 60 ডেজ। এই 60 ডেজটা আসলে একবার রিভিশন মানে প্রথমবার হচ্ছে রিডিং দেওয়ার জন্য, ওকে, যে আপনি ফার্স্ট টাইম যে পড়বেন মডিউলগুলো জাস্ট একবার পড়ার জন্য। এরপরে এই রিডিং পড়ার সাথে সাথে ট্রাই করবেন প্রতিদিন অ্যাটলিস্ট 20টা এসবিএ আর 20টা ইএমকিউ করতে। 20টা এসবিএ সলভ করতে আপনাদের 1 ঘন্টাও সময় লাগবে না, বাট 20টা ইএমকিউ সলভ করতে আপনাদের মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি রেখে যাবে। সো আপনি যদি 6 ঘন্টা পড়ার জন্য রাখেন পার ডে, তাহলে 3 ঘন্টা আমি বলবো টপিক্সের পিছনে দিবেন আর 3 ঘন্টা দিবেন কোশ্চেনের পিছনে। ধরেন অনেকে চিন্তা করে যে আমি তো এই টপিক্সটা পড়িই নাই, আমি কেন কোশ্চেন সলভ করব। আপনি কোশ্চেনটা তো আপনাকে আমি পড়ে যে সলভ করতে হবে নট নেসেসারি। আপনি দেখেন না যে কি কোশ্চেনটা আসছে, ওটার অপশনটা কি কি আসছে, আপনাকে তো ঠিক করতে হবে নট নেসেসারি। আপনাকে যে 100% রাইট করতে হবে নট, আপনি কোশ্চেনটা দেখেন। ধরেন পোস্টপার্টাম হেমোরেজ নিয়ে বলেছে, কি রকম টাইপের কোশ্চেন আসছে, সিনারিওটা কি আসছে, কি জানতে চাচ্ছে, আপনি অতটুকুই জেনে নিলেন, আপনার তো ঠিক হওয়ার দরকার নাই। সো কোশ্চেন বুক সলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই 2 মাসটা আসলে আপনার একবার রিডিং পড়ার জন্য। এর পরের 2 মাসে, লাস্টের 2 মাসে কিন্তু আপনাদের দেখেন কোশ্চেন সলভের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে। রিকলটা একটু অ্যাটলিস্ট চেষ্টা করবেন 2 to 3 টাইমস রিভিশন দিতে। সো দ্যাটস অল। এটা হচ্ছে ফ্রম আমার সাজেশন। এক একজনের পড়ার প্যাটার্ন এক এক রকম, কখনোই আমার সাথে আপনারটা মিলবে না, আমার সাথে আরেকজনেরটা মিলবে না। অ্যাজ এ মেন্টর আমি হচ্ছে আপনাদেরকে একটু হেল্প করব, হাউ ইউ ক্যান কিপ দ্য থিংস ইজি, হ্যাঁ। আর কি এরপরেও কোনো সমস্যা হলে আমি তো আছি, আমার সাথে আমাদের সাথে আরো অনেক হাইলি কোয়ালিফাইড মেন্টর আছেন, স্পেশালি তারা অনেক সময় দেয়। আমি আসলে এখন একটু সময় কম দিতে পারি বিকজ আমি আদার্সের দিকে একটু বেশি ইয়ে হয়ে গেছি আর কি। তারপরে আমি চেষ্টা করব আপনাদের যে কোনো প্রবলেম বা আপনারা যদি চান যে জাকান্তাপুর ওই ক্লাসটা লাগবে, ওই সলভটা লাগবে, আই উইল বি অলওয়েজ অ্যাভেলেবেল। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোশ্চেন আছে? আমি আসলে কোশ্চেনটা এখনই নিয়ে নিতে চাচ্ছিলাম, কারণ একটু পরে আসলে আমি আর হয়তো থাকতেই পারবো না সেশনে। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই মুহূর্তে আমার কাছে? ম্যাডাম আপনি, সরি ম্যাডাম, শোনা যায়? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, জি ইয়েস। ম্যাডাম, এই আজকে যেটা আপনি যে টপিকস গুলো দিলেন এটা কি গ্রুপে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আপনি হচ্ছেন ডক্টর শঙ্কর। জি জি জি। শঙ্কর কোথায় আছেন ডক্টর শঙ্কর? একটু পরিচিত হচ্ছে আর কি। ঢাকায় আছি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ, এটা আমার যত লেকচার আছে আমি সব পিডিএফ ইজ ওপেন ফর অল, এটা গ্রুপে দিয়ে দিব, আপনারা এটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। নো ইস্যু। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে, এনি কোশ্চেন, এনি আদার কোশ্চেন? আই থিঙ্ক কোশ্চেন নাই। আর এরপরে আমার মেন্টররা আপনাদেরকে আরো আরো অনেক বেশি এনরিচ ম্যাডাম করবে, আরো আরেকটু অনেক বেশি। আরেকটু বলি ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, শিওর। আমাদের ওকে, তো সামনে অ্যাকচুয়ালি 4 মাস সময়, এই 4 মাসে কি এটা কভার করা? অফকোর্স আমি 3 মাসে পড়তে পারছিলাম, আমার তখন ছোট বাচ্চা ছিল, আমার বাচ্চা বয়স ছিল 4 বছর, হ্যাঁ। আমি মনে করি যে নাথিং ইজ ইম্পসিবল, আপনি চাইলে অবশ্যই হবে। আর আমি তো আপনি, আমি শিওর আপনি ক্লিনিক্যালে একটু এক্সপিরিয়েন্স আছেন, বা আপনি ক্লিনিক্যালে থাকতেছেন। আমার মনে হয় যে আমি যদি রাতের বেলা অ্যাটলিস্ট 3 ঘন্টা, সকালে 2 ঘন্টা এবং বিকালের দিকে একটু পড়তে পারি, তাহলে আমার মনে হয় হবে। ইম্পসিবল বলে কোনো কথা নেই, আমি এটা মানতে নারাজ। 4 মাস কি, আমার তো মনে হয় যে 3 মাসেও দেওয়া সম্ভব হবে, ইম্পসিবল বলে কোনো কথা নেই। থ্যাংক ইউ পারবেন ম্যাডাম। ইনশাল্লাহ। তবে আপনার পেসটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। আপনি 4 মাসে পরীক্ষা দিতে গেলে আপনাকে যে পেসে পড়তে হবে, 2 মাসে পরীক্ষা দিতে গেলে তার থেকেও বেশি পেসে পড়তে হবে। একটু টাইম নিলে আর একটু ইয়ে করতে পারবেন, বাট প্রতিদিন ইউ হ্যাভ টু স্টাডি এভরিডে। কোনো আপনার গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই যে আমি 2 দিন। কিছু তো এমার্জেন্সি চলেই আসে, আমরা লাইফের এখন যে স্টেজে আছি, বাচ্চার অসুস্থতা থাকে, নিজেদের ব্যস্ততা থাকে, একটু গ্যাপ কিন্তু না চাইতেও আপনার পড়ে যাবে। তো চেষ্টা করবেন যে গ্যাপটা না দিতে। এই জন্য স্ক্রিনে পড়ার কথা বলতেছি, যাতে আপনি কাজের ফাঁকে ফাঁকে গাড়িতে বসে অন্তত 2টা কোশ্চেন মোবাইলে সলভ করতে পারেন, হ্যাঁ। এই জন্য স্ক্রিন পড়ার কাজটা করতে হবে। আরেকটা বিষয় যদি আমার এটা একটা কোশ্চেন ছিল। ইয়ে, জি, হ্যাঁ হ্যাঁ, বলেন। ম্যাডাম ল্যাপটপে বেটার হয় নাকি ট্যাবে ভালো হয়, কোনটা আমি মনে তো হয়? প্রেফার করি অ্যাকচুয়ালি ল্যাপটপ, প্রেফার করি হচ্ছে কোশ্চেন সলভের ক্ষেত্রে, ধরেন এসবি এর ক্ষেত্রে। বাট পড়ার জন্য আসলে ট্যাব, মোবাইল, ল্যাপটপ কোনো ইয়ে করে না। আপনি তো ল্যাপটপ সবখানে নিয়ে ঘুরতে পারবেন না ওয়ার্ডের মধ্যে। ল্যাপটপ খুলে বসতে গেলে আপনার একটা প্লেস লাগবে, একটা এর থেকে মোবাইলের চার্জ অনেক বেশি থাকে। ট্যাবেও আমি মনে করি সেম সমস্যা, আপনি ওয়ার্ডে কোথায় রাখবেন, কোথায় চুরি হবে। এর থেকে একটু বড় মোবাইল ভালো স্ক্রিন হয়। ফোন ইজ ভেরি ভেরি গুড। আমি তো সারা জীবন ফোনেই পড়ে আসছি, তারপরে ল্যাপটপ নিয়েছি।
স্ক্রিন, এনি স্ক্রিন, হোয়াট এভার ইউ ফিল সুইটেবল। যেমন আমার কাছে ফোনটা খুবই সুইটেবল মনে হতো, কারণ আমি রাতে শোয়ার সময় 1 ঘন্টা কোশ্চেন সলভ করতাম, শুয়ে শুয়ে 1 ঘন্টা কোশ্চেন সলভ করতাম। এখন ল্যাপটপ নিয়ে তো আর শুয়ে থাকা যায় না, ট্যাব নিয়েও যায় না, ফার্স্ট ইটস পার্ট ইটস কোয়াইট ফার্স্ট পার্ট হচ্ছে আমরা মোবাইলে ডিফিকাল্ট। ফার্স্ট পার্ট মোবাইলে করেছি, তো এটা ক্যারি করা যায়, যেখানে সেখানে পড়া যায়, হ্যাঁ গোসল হ্যাঁ, করার জন্য। এইটাই মনে হয় যে আপনি শুয়ে শুয়েও একটু মোবাইলে 2-3টা কোশ্চেন জি। সলভ করে ফেলতে পারবেন, একটা টপ করে ফেলতে পারবেন। সো এনিথিং, আপনার ল্যাপটপ খুললেও কোনো সমস্যা নাই, যে যেটাতে আপনারা ইউজ টু। আরেকজন একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন আই থিঙ্ক। জি ম্যাম। ম্যাম, আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আমি তো জানুয়ারিতে পার্ট 1 কমপ্লিট করেছি। হুম হুম এখন পার্ট 2 এর ক্ষেত্রে আমার তো ক্লিনিক্যাল এক্সপোজার নাই, সেক্ষেত্রে হুম। কি আমার জন্য কি খুব বেশি চ্যালেঞ্জিং হবে? ক্লিনিক্যাল এক্সপোজার নাই, এটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। হ্যাঁ, যদি ক্লিনিক্যাল এক্সপোজার ম্যান্ডেটরি থাকতো তাহলে আরসিওজি কখনোই পার্ট 1 এবং পার্ট 2 6 মাসের মধ্যে দিতে দিত না। হ্যাঁ, তবে একটু চ্যালেঞ্জিং হবে, একটু চ্যালেঞ্জিং হবে এই জন্যে যে ইএমকিউর কিছু কোশ্চেন আছে খুবই ট্রিকি। হ্যাঁ, একটু ট্রিকি। সেই ট্রিকি কোশ্চেনগুলো একজন ক্লিনিশিয়ান যতটা সহজে ধরতে পারে, যাদের ক্লিনিক্যাল এক্সপোজার নাই তাদের ক্ষেত্রে একটু ধরতে কষ্ট হয়। এটা ওভারকাম করার হচ্ছে একটাই বুদ্ধি, সেটা হচ্ছে আপনাকে অন্যের থেকে ইএমকিউ বেশি সলভ করতে হবে। লাইক একটা রোগীর জ্বর আসছে, হ্যাঁ, অ্যাজ এ ক্লিনিশিয়ান আমি কিন্তু জানবো যে আমাকে কোথায় কোথায় জ্বরের কারণ খুঁজতে হবে। হ্যাঁ, যেমন পোস্টপার্টাম একটা পেশেন্টের জ্বর আসছে, আমি তাকে অবশ্যই দেখবো যে তার ইউট্রাইন সাব ইনভুলেশন আছে কিনা, ব্রেস্টে ম্যাস্টাইটিস আছে কিনা, ইউটিআই আছে কিনা। এটা হচ্ছে অ্যাজ এ ক্লিনিশিয়ান এটা আমার একদম মুখস্থ যে এটা আমাকে এই জায়গাটা সার্চ করতে হবে। বাট আপনি যখন ক্লিনিক্যালি ওরিয়েন্টেড না, তখন কিন্তু এটা আপনাকে পড়ে বুঝতে হবে যে জ্বর আসলে আপনাকে কোন কোন জায়গাগুলো সার্চ করতে হবে। তাইলে আপনাকে অন্যের থেকে ইফোর্টটা একটু বেশি দিতে হবে, কিন্তু এটা অসম্ভব না, আপনি পারবেন না এটা না, আপনি পারবেন। বাট আপনাকে কিন্তু অবশ্যই ইএমকিউ বেশি সলভ করতে হবে, ঠিক আছে, যে ফর দিস ট্রিক্স আর কি। হ্যাঁ, ম্যাম, সেক্ষেত্রে আমি পরীক্ষায় যদি বসতে চাই জানুয়ারিতে, আমার জন্য কি জানুয়ারিতে জুলাই বেটার হবে? আচ্ছা আপা, এখন আমি বারবারই একটা কথা বলি যে আপনার পেস আপনার থেকে ভালো আমি জানি না। হ্যাঁ, আপনি কতটুকু কাভার আপ করতে পারবেন। আপনি যদি জুলাইতে বসতে চান, আপনার যদি ক্লিনিক্যাল এক্সপোজার না থাকে, ইউ হ্যাভ টু স্টাডি 12 to 14 আওয়ার্স পার ডে। আপনি 12 to 14 আওয়ার্স ডে যদি মনে করেন কাভার আপ করতে পারবেন, ইউ ক্যান গো ফর জুলাই। আপনি যদি মনে করেন না আপনি এত পারবেন না, আপনি ইউ ক্যান গো ফর জানুয়ারি। বাট খুব বেশি ডিলে করা যাবে না, কারণ আরসিওজি সবসময় চেঞ্জিং। আপনি একটা জিনিস পড়ে রাখবেন, দেখবেন যে ওটা 6 মাসের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। সো বেটার যত তাড়াতাড়ি দেয়া যায়। আপনার জুলাই আপনার জন্য, যদি ক্লিনিক্যাল এক্সপোজার না থাকে তাহলে জুলাইটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ সময় খুব ম্যাম, বেশি। আমি বলছিলাম যে 27শে জানুয়ারি যদি আমি না দিই, মানে আমি টার্গেট করছিলাম 27শে জানুয়ারি, সেক্ষেত্রে আমি 27শে জুলাইয়ের কথা বলছিলাম আর কি। আপনি জানুয়ারি টার্গেট করতে পারেন, জানুয়ারির জন্য আপনাদের যথেষ্ট সময় আছে। 7 মান্থস ইজ এনাফ, 7 to 8 মান্থস এনাফ। আপনি জি করতে জি। পারেন, আপনার ক্লিনিক্যাল এক্সপোজার না থাকলেও আপনি পারবেন, কিন্তু আপনাকে একটু মানে পড়তে হবে আর কি ইএমকিউ। জি জি। থ্যাংক ইউ ম্যাম। মানে এমন না যে আপনি পারবেন না, ইনশাল্লাহ পারবেন। ওকে। সো আমাদের অন্য মেন্টররা মনে হয় ওয়েট করতেছে নেক্সট সেশনের জন্য। আমি আসলে ফ্লোরটা ছেড়ে দেই। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই, আমি আপনাদের সাথে জয়েন করতেছি, আমি সবার কনভারসেশন শুনবো। শেষ হয়ে শেষের দিকে আপনারা আবার আমাকে কোশ্চেন করতে পারেন। আমি আসলে অনলাইন মানে ল্যাপটপ থেকে আর কি এখন বিদায় নিতেছি, বাট আমি ফোনে আপনাদের সাথে থাকবো। ওকে, এনি কোশ্চেন থাকলে আমি এটা পরে নিব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর জাকান্তা ফাইক, আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। মানে উনি পুরাটুক আপনাদেরকে একদম সিলেবাস, যে এমআরসিজি পার্ট 2 এর যে একটা বিশাল সিলেবাস আছে, এই সিলেবাসটা আপনাদেরকে মোটামুটি ডিটেলসে আপনি পুরাটুক বুঝাই দিয়েছেন। তো আমি নেক্সট, খুব রিসেন্ট এমআরসিজি পার্ট 2 পাস করা আমাদের সাথে জয়েন আছেন ডক্টর তাহমিনা দেয়ান অভি আপু। আপু এমআরসিওজি পার্ট 2 কমপ্লিট করেছেন। এছাড়া উনি কনসালটেন্ট হিসেবে আছেন, এফসিপিএসও কমপ্লিট করেছেন এবং কনসালটেন্ট হিসেবে আছেন রাঙ্গামাটি সদর হসপিটালে। তো আপু, জাকান্তা ফাইক আপু তো মোটামুটি এক্সপ্লেন করেই গেছেন, কিন্তু কিভাবে এই টাইমটাকে কাজে লাগিয়ে ওনারা আরো ভালো করে প্রিপারেশন নিতে পারেন, এই সম্পর্কে যদি ওনারা একটু এনলাইট করতেন। আসসালামু আলাইকুম। আমি অলরেডি আমার পরিচয় দেয়া হয়ে গেছে, তো পরিচয়ের দিকে আর না যাই। জাকান্ত আপু আসলে আমাদের যে ওভারঅল যে রিভিউটা দিয়ে গেছে, এটা আমার কাছে মনে হয় বলার মতো আর তেমন কিছুই নেই। জাকান্ত আপু খুব সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেইন করে দিয়ে গেছে যে কিভাবে শুরু করতে হবে, কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কি হবে, সবকিছুই বলা হয়ে গেছে। তো এর বাইরে আসলে যদি বলি, বলার মতো তেমন কিছু নাই। কিন্তু যেহেতু আমার পরীক্ষার অভিজ্ঞতাটা খুব রিসেন্ট,
আমি এতটুকু বলতে পারি যে আমি আসলে কিভাবে পড়েছি। আমি 2025-এর জানুয়ারিতে পার্ট 1 দিয়েছি। তো ফেব্রুয়ারিতে মেবি রেজাল্ট হয়, তো মার্চ থেকে আমি পড়া শুরু করি। ওই বছরই আমি জুনে বা জুলাই সেশনে যেটা হয় ওই পার্ট 2 সেশনটা দেই এবং লাকিলি আমি পাশ করে যাই। তো আমার কাছে মনে হয় যদি আমরা প্রস্তুতি নিতে যাই, সেটা শর্ট টাইম প্রস্তুতি হোক বা লং টাইম প্রস্তুতি হোক, আমি যদি 2 বছর পরেও পরীক্ষা দেই অথবা আমি যদি 6 মাসেও পরীক্ষা দেই, আমাকে খুবই একটা ট্যাকটিক্স ফলো করতে হবে। জিনিসটাকে আমাকে স্টেপ ওয়াইজ আগাতে হবে, সিস্টেমেটিক আগাতে হবে। এখানে আমি এই জিনিসটা, এই মডিউলটা পুরাটা পড়বো, একদম ইন বিটুইন দ্য লাইন পড়বো, জিটিটি নাই স্টক সবকিছু পড়বো, এভাবে আমি সবগুলো মডিউল পড়বো, তারপরে আমি কোশ্চেন সলভ করব, এভাবে কিছু হয় না। অবশ্যই আমি সব পড়বো, কিন্তু সব পড়ার মধ্যেও আমি ঠিক কতটুকু ক্যাচ করব সেটা আমাকে বুঝতে হবে, এবং এই জিনিসটা আমরা পড়তে পড়তে বুঝবো। আমি খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেই। যেমন 14টা মডিউল আমরা বারবার বলি, এর মধ্যে ডিফিকাল্ট মডিউল যেগুলো ম্যাটারনাল মেডিসিন, অনকোলজি, অ্যান্টিনেটাল কেয়ার, লেবার মডিউল, এগুলো হচ্ছে একটু ভাস্ট মডিউল। ডিফিকাল্ট ইন দ্যাট সেন্স যেগুলো একটু ভাস্ট মডিউল, এবং এগুলো থেকে ইএমকিউ খুব বেশি আসে, খুব রিপিটেডলি ইএমকিউ আসে এবং খুব আসে। এবং এই জায়গাগুলো থেকে যে ইএমকিউ আসে এগুলো ভুল হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে। কেন আমরা এত পড়ার পরেও আমরা এত এত যাদের ক্লিনিক্যাল এক্সপোজার আছে, আমরা এত এত ম্যাটারনাল মেডিসিনের পেশেন্ট, ম্যাটারনাল মেডিসিন মানেটা কি? ম্যাটারনাল মেডিসিন হচ্ছে গিয়ে প্রেগনেন্সি উইথ সাম মেডিকেল কন্ডিশন। এ ধরনের পেশেন্ট গুলো আমাদের কাছে কিরকম আসতে পারে? আইদার প্রি কনসেপশনাল একটা সিনারিও থাকবে, পেশেন্টের ডায়াবেটিস আছে, টাইপ 1 ডায়াবেটিস, পেশেন্টের একটা HbA1c লেভেল দেয়া থাকবে। এই পেশেন্ট এখন আপনার কাছে প্রি কনসেপশনাল ক্লিনিকে আসছে, সে কনসিভ করতে চায়, অথবা পেশেন্ট বুকিং ভিজিটে আসবে, 8-9 উইকসে আসবে, পেশেন্টের কোনো একটা জেনেটিক কন্ডিশন আছে। সাপোজ আমি ধরে নেই পেশেন্টের মার্ফেন সিনড্রোম আছে, অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, এই পেশেন্টের ম্যানেজমেন্ট কি হবে? ম্যাটারনাল মেডিসিনে সাধারণত এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো আমাদেরকে বুঝতে হবে যে মডিউল গুলো আসলে কি। এই যে ম্যাটারনাল মেডিসিনে পেশেন্ট আসবে প্রি কনসেপশনাল অথবা বুকিং এ, পেশেন্ট আসবে প্রেগনেন্সি, ওয়ান্টিং প্রেগনেন্সি উইথ সাম মেডিকেল কন্ডিশন, এটা হতে পারে ডায়াবেটিস, হতে পারে হাইপারটেনশন, হতে পারে হাই বিএমআই, 40 বিএমআই, 35 বিএমআই, হতে পারে ভেরি অ্যাডভান্স ম্যাটারনাল এজ, কোন পেশেন্ট এট হার এজ অফ 41 এখন সে প্রেগনেন্সি চায়, এগুলো এখন খুব মানে আসতে পারে পেইড কোশ্চেন। তো এটা হচ্ছে ম্যাটারনাল মেডিসিন। আপনি যখন একটা টপিক পড়া শুরু করবেন ম্যাটারনাল মেডিসিনের, ধরেন আপনি আজকে ডায়াবেটিস পড়তেছেন, আমরা সবাই ডায়াবেটিস সম্পর্কে কম বেশি মোটামুটি জানি। আমাদের যদি কোনো ক্লিনিক্যাল এক্সপোজার না থাকে, আমরা ইন্টার্নির সময়ও দেখেছি যে ডায়াবেটিসটা আসলে কি, বা প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসলে কি রকম, কি দিয়ে কি হয়। আপনি যেটা করবেন, আপনি আজকে ডায়াবেটিস পড়বেন, আপনি আপনার ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করে ফেলছেন, আপনার কাছে গাইডলাইন আছে, আপনার কাছে টেক্সট বুকস আছে যেটা থেকে আপনি কোশ্চেন সলভ করবেন চিন্তা করেছেন। এগুলো খোলার আগে আপনি আগে একটা কাগজ কলম নিয়ে বসবেন এবং চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমি নিজে কি জানি, যে একটা প্রেগনেন্ট লেডি তার যদি ডায়াবেটিস থাকে, আমি ওই জায়গায় থাকলে কিভাবে ম্যানেজ দিতাম। আমি কি তাকে মেডিসিন দিতাম? আচ্ছা আমি মেডিসিন দিতাম, দিলে আমি কতটুকু ডায়াবেটিস, ব্লাড সুগার, ফাস্টিং আর 2 আওয়ার কতটুকু আমি এক্সপেক্ট করতাম, যে কতটুকু আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, মেডিসিন দিব, কখন আমি ইনসুলিন দিতাম। আমি যদি ইনসুলিন দিতাম তাহলে তার মনিটরিংটা আমি কিভাবে করতাম, দিনে কয়বার করতাম, আচ্ছা আমি এভাবে মনিটর করতাম। এছাড়া আমি আর কি কি মনিটর করতে পারি, তার কি কি আরো ইনভেস্টিগেশন আমি করতে পারি। আচ্ছা এই পেশেন্টের যদি ডায়াবেটিস লেভেল, আচ্ছা এত এত হয়েছে, এটা আমার একটা ইয়ে, আচ্ছা এখন আমি এই পেশেন্টকে ডেলিভারি পর্যন্ত নিব, কবে আমি ডেলিভারি করব, কত উইকে গিয়ে আমি ডেলিভারি করব, আচ্ছা এত উইকে আমি ডেলিভারি করব, আচ্ছা মোড অফ ডেলিভারিটা কি হবে, কখন আমি নর্মাল করব, কখন আমি সিজার করব, আচ্ছা ওর বাচ্চার কি কি কমপ্লিকেশন হতে পারে, এই মায়ের নিজের কি কি কমপ্লিকেশন হতে পারে, তাহলে এই কমপ্লিকেশনটা হলে আমি কিভাবে ম্যানেজ। এগুলো কিন্তু আপনি এখনো গাইডলাইনে যাননি, আপনি কাগজ কলম নিয়ে নিজে নিজে চিন্তা করতেছেন যে কোথায় কোথায় আমি উত্তর জানি, কোথায় কোথায় আমি জানি না। সব প্রশ্ন আপনার মাথায় সেট করা আছে, উত্তরগুলো গাইডলাইন থেকে আপনাকে খুঁজে নিতে হবে। আপনি যদি প্রশ্নই না জানেন, তাহলে আপনি যখন প্রথম গাইডলাইন পড়তেছেন, আপনি কিভাবে বুঝবেন যে কোন পয়েন্টটা পিক করতে হবে? আগে প্রশ্নগুলো নিজের মাথায় সেট করে নেন যে আচ্ছা এখন আমি এই পেশেন্টকে ডেলিভারি করাবো,
ডেলিভারি করানোর সময় আমি এক্সট্রা প্রিকশন কি নিব? ওর যেটা প্রেগনেন্সির আগে টার্গেট লেভেল ছিল ব্লাড গ্লুকোজ, প্রেগনেন্সিতে কি একই থাকবে? ডেলিভারিতে কি একই থাকবে? ডেলিভারির পরেও কি একই থাকবে? যদি না থাকে তাহলে কি হবে? প্রতিটা লেভেলে কতটুকু চেঞ্জ হবে? আচ্ছা, এবার ডেলিভারি করে ফেললাম, ডেলিভারির সময় কিভাবে মনিটর করব? ডেলিভারির সময় কি আমি সিবিজি করব? করলে কতক্ষণ পর পর করব? আচ্ছা, যদি ফ্লুইড দেই কি ফ্লুইড দিব আর কি ফ্লুইড দিব না, এটা আমি চিন্তা করলাম। এবার ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হওয়ার পর এবার এখন আমি কখন আবার ওর ব্লাড গ্লুকোজ দেখব? এই পেশেন্টের এখন ডায়াবেটিস হলো, তাহলে এই পেশেন্টের পরবর্তীতে এটা থেকে কমপ্লিকেশন কি হতে পারে? লং রান ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটুকু থাকতে পারে? আপনি কিন্তু পুরো ডায়াবেটিস নিজের মাথায় সেট করে ফেলছেন, এবং এবার আপনি জিটিজি পড়তে বসেন বা নাইস পড়তে বসেন বা টক পড়তে বসেন, আপনার প্রশ্নগুলো কিন্তু আপনি লিখে ফেলছেন, দরকার হলে বাংলায় লিখে ফেলেন। প্রতিটা প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে যখন আপনি দেখবেন, তখন দেখবেন গাইডলাইন পড়াটা, কারণ সবচেয়ে বড় কমপ্লিকেশন হয়ে যায় আমাদের গাইডলাইন পড়া। আমরা এতদিন সব বইয়ে যেটা পড়েছি, একটা টপিক এবং টপিকের ইন্ট্রোডাকশন থাকে, তারপরে টপিকের সব রিলেটেড বক্স বক্স করে সবকিছু আমাদেরকে দেয়া থাকে, কিন্তু গাইডলাইনে ব্যাপারগুলো এভাবে থাকে না। ওরাও কিন্তু কোশ্চেন অ্যান্সার রিকমেন্ডেশন সেকশনে গিয়ে দেখবেন ঠিক এভাবেই গাইডলাইন গুলো লেখা থাকে। তাই আপনি যে কোনো গাইডলাইন পড়ার আগে, যাদের একদম ক্লিনিক্যাল এক্সপোজার নাই, আপনি পিপিএইচ দিয়ে শুরু করেন। ইন্টারমিডিয়েট পিপিএইচ কে ম্যানেজ করেনি? সবাই ম্যানেজ করেছে। আপনি এবার তাহলে চিন্তা করেন যে আচ্ছা পিপিএইচ, কিন্তু কতটুকু হলে পিপিএইচ, কবে প্রাইমারি পিপিএইচ, কবে সেকেন্ডারি পিপিএইচ, আচ্ছা কি কি কারণ হতে পারে? এখন আমি পিপিএইচ এর পেশেন্ট আসছে, আমি তাহলে কি ম্যানেজমেন্ট দিব? আমরা কি করি? আমরা অক্সিটোসিন, আর্গোমেট্রিন, সাইটোমিস সব দিয়ে দেই। আচ্ছা আপনি এটা আমি দেই, কিন্তু আমি কি সব একসাথে দিব? কোনটার পর আমি কি দিব? কতটুকু আমি ফ্লুইড দিব? কতটুকু আমি ব্লাড দিব? কতটুকু ব্লাড দিলে কি কমপ্লিকেশন হতে পারে? পেশেন্ট ফার্দার মনিটরিং দরকার হতে পারে। এখান থেকে আপনি চিন্তা করতে পারেন ব্লাড ছাড়া ব্লাড প্রোডাক্ট আর কি কি দেওয়া যায়। কখন কখন আমরা ব্লাড দিব, কখন কখন আমরা ব্লাড প্রোডাক্ট দিব, যেমন ক্রায়োপ্রিসিপিটেট হতে পারে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হতে পারে, আপনি এই জিনিসগুলো ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট হতে পারে। এই জিনিসগুলো আপনি কিন্তু পিপিএইচ এর এখনো ঢোকেননি, গাইডলাইনে ঢোকেননি। আপনি জানেন একটা পিপিএইচ এর পেশেন্ট কিভাবে ম্যানেজ হয়, তার ম্যানেজমেন্টটা আপনি সবসময় দিয়ে আসছেন। আপনি আপনার হসপিটাল সেটিং এ সবাই পিপিএইচ আমরা ম্যানেজ করে আসছি, আমরা সবকিছুই জানি। শুধু আমরা জানি না কাট অফ মার্জিন গুলো, স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট গুলো। এখন আপনি এই কোশ্চেন গুলো আপনি লিখে ফেললেন যে আমাকে তাহলে আচ্ছা পিপিএইচ এর তো আমি এটা জানি, কিন্তু আমি স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট গুলো জানি না, আমি কাট অফ মার্জিনটা জানি না, আর কখন কোনটা কমে গেলে ব্লাড দিতে হবে, কোনটা কমে গেলে অন্য ব্লাড প্রোডাক্ট দিতে হবে, কিভাবে আমি মনিটরিং করব। আপনি এবার প্রশ্নগুলো কাগজে লিখে ফেলছেন, এবার আপনি গাইডলাইন পড়েন, তাহলে হবে কি আপনার জন্য গাইডলাইন পড়াটা অনেক ইজি হবে। তা না হলে আপনি যখন প্রথমেই গাইডলাইন করতে বসবেন, আপনি একটা সমুদ্রে হারাই যাবেন। কোন পয়েন্টটা ঠিক করতে হবে ওইটা বোঝাটা একটু টাফ হয়ে যায়। বলবো না যে ডিফিকাল্ট হবে, কোনো কিছুই ডিফিকাল্ট না। আসলে আমরা এখন সবাই চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে গেছি, চাকরি করি না, ফুল টাইম শুধু পড়ি, এরকম খুবই কম। এর মধ্যেও আমাদের চাষ করে পড়তে হয়, তাই আমাদেরকে খুবই সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে, এবং সিস্টেমেটিক করতে হলে একটু বুদ্ধি। আমি সবসময় একটা কথা বলি যে আপনি যেভাবে পড়েন, আপনি একটা জিনিস যেভাবে বোঝেন, জরুরি না যে আরেকজন জিনিসটা একইভাবে পড়বে, একইভাবে বুঝবে। আপনার হয়তো বোঝা, আপনি এভাবে বুঝেন, এভাবে বুঝলে আপনার মাথায় জিনিসটা অনেক লম্বা সময় থেকে যায়, আপনি ঠিক সেভাবেই করবেন। আপনি যখন যে কোনো গ্রুপে যাবেন, দেখবেন যে আপনার সাথে আরো মানুষ থাকবে, এক একজনের ক্যাপাসিটি এক এক রকম, এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম। আপনাকে আপনার নিজের ক্যাপাসিটিটা বুঝতে হবে। হ্যালো, এম আই অডিবল? হ্যালো? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে আপু। আচ্ছা, না মাঝখানে একটু মনে হচ্ছিল কেটে গেছে। তো আপনাকে আপনার ক্যাপাবিলিটিটা বুঝতে হবে। এইভাবে প্রত্যেকটা মডিউল এক্সেপ্ট ক্লিনিক্যাল গভর্নেন্স আর বায়োস্ট্যাটিস্টিক্স, কারণ এগুলোর আসলে কোনো তেমন সিনারিও থাকে না, এগুলো মোটামুটি আহ ওরকম আমরা ছোটবেলায় যেভাবে পড়তে ওইভাবেই পড়তে হয়, যে অডিট কি, অডিটের সাইকেল কি, তারপরে কোনটা কি ধরনের স্টাডি, কোনটা প্রসপেক্টিভ স্টাডি, কোনটা
কম্পারেটিভ স্টাডি, কোনটার এভিডেন্স লেভেল কি, এগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে ম্যাটেরিয়ালস, ওগুলো ওইভাবে পড়বেন। এছাড়া প্রতিটা মডিউল, বাকি প্রতিটা মডিউলই হচ্ছে গিয়ে আমাদের ডে টু ডে ক্লিনিক্যাল লাইফের যে সিনারিও গুলো আমরা পাই, সেটা অনকোলজি হোক বা সেটা ইউরোগাইনি হোক বা সেটা লেবার হোক, সেটা পোস্টন্যাটাল কেয়ার হোক, আর্লি প্রেগনেন্সি কেয়ার হোক। আমি হয়তো আপনাদেরকে আর্লি প্রেগনেন্সি কেয়ার, তারপরে অ্যান্টিনেটাল কেয়ার আর হয়তো ইউরোগাইনি এগুলো পড়াবো। আমার যেহেতু সামনে ফাইনাল পার্ট পরীক্ষা দেওয়ার একটা প্ল্যান আছে, খুব বেশি বাস্ট মডিউল, অনেক বেশি সময় নিয়ে পড়াতে হবে এমন মডিউলের সময় দিয়ে আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমি যেটা পড়াবো আমার কাছে মনে হয় আমি যদি আপনাদেরকে একদম যতটুকু ইনফরমেশন লাগবে পুরাটুকু প্রোভাইড করতে না পারি, সেটা ইনজাস্টিস হয়ে যাবে আপনাদের প্রতি। তাই আমি যতটুকু ছোট ছোট মডিউল গুলো আমি বেছে নিয়েছি, আর আমি যেহেতু নতুন, তো আমি এই জন্য সেই হিসেবে শুরু হিসেবে ছোট মডিউল গুলো আমি বেটার মনে করেছি আমার জন্য। তো আপনারাও পড়াটা এভাবেই পড়বেন, দেখবেন যে আসলে এমআরসিইউজিটা খুব বেশি কঠিন কিছু না। আমাদের জন্য কঠিন এই জন্যই কারণ আমরা প্রথমেই ভাবি যে গাইডলাইন থেকে আসলে কিভাবে অ্যান্সার করা সম্ভব, আমরা তো বই পড়ে অভ্যস্ত। আর এখানে যেহেতু রিকলস রিপিট খুব কম হয়, কিন্তু রিকলস রিপিট কম হলেও আপনারা রিকলস পড়বেন। রিকলস সলভ করা ছাড়া আজ পর্যন্ত যারা পাশ করেছে সবার সাথে কথা বলে দেখবেন রিকল সলভ না করে কেউ যায়নি। এবং মিনিমাম আমি 10 বছরের রিকল সলভ করেছিলাম, 2013 থেকে আমি রিকল সলভ করেছিলাম, যদিও সব রিকল পাওয়া সম্ভব হয়নি। যতটুকু যা পাওয়া গেছে, আমি যতটুকু কালেক্ট করতে পারছি, আমি 2013 বা 14 থেকে মোস্ট প্রবাবলি আমি রিকল সলভ করে পরীক্ষার হলে গেছিলাম। এবং রিকল থেকে যেটা হবে, আপনি আরো বুঝবেন যে এই মডিউল থেকে আরো কি কোশ্চেন আসতে পারে বা এই কোশ্চেনটাকে আরেকটু ঘুরিয়ে কিভাবে দিতে পারে। রিকল অবশ্যই সলভ করবেন। আর হচ্ছে গাইডলাইন পড়ার আগে যে টপিকটা আপনি পড়বেন, এই টপিকটা সম্পর্কে আপনি নিজে কতটুকু জানেন, আমি যেটা বললাম ওটা আগে নিজের জানাটার লেভেলটা আপনি ফিক্সড করে তারপরে আপনি গাইডলাইন করবেন। তাহলে আপনি দেখবেন যে আরেকটু কি বেশি লেখা আছে, আরো কি আপডেট লেখা আছে, এবং আপনি যেটা জানেন সেটার সিস্টেমেটিক ফর্মুলাটা কি। যদি আপনি জিনিসটাকে একটা ফর্মুলায় ফেলতে পারেন, তাহলে যেটা করবেন জিনিসটাকে একটা ফ্লো চার্ট বানিয়ে ফেলবেন, প্রতিটা টপিকের জন্য একটা ফ্লো চার্ট বানিয়ে ফেলবেন। অনেক বেশি কিছু ওই ফ্লো চার্টে লিখতে যাবেন না। যেটা আপনি জানেন তা তো লিখার তেমন কোনো দরকার নাই। যেটা আপনি জানেন না, ডিফারেন্ট কালার অফ পেন নিবেন, রেড, ব্লু এ ধরনের নিয়ে আপনি জাস্ট ছোট 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 করে পয়েন্ট গুলো লিখে যাবেন। যে আচ্ছা, একটা পেশেন্ট শোল্ডার ডিস্টোসিয়া, এখন আমি ফ্লো চার্টে কিভাবে ডেলিভারি করব। প্রথমে আমি ম্যাক্রোভার্ট ম্যানোভার করব, পাশে আমি এটা সাকসেস রেট 90%, আমি জাস্ট 90% সাকসেস এতটুকু লিখি। এইভাবে করে নোটবুক প্রিপেয়ার করার চেষ্টা করবেন। আচ্ছা, ম্যাক্রোভার্ট হলো, তাহলে আমি কি করব, আমি সুপ্রাপিউবিক প্রেশার দিব। আচ্ছা, এরপরে কি হলো, অ্যারো দিয়ে আমি ইন্টারনাল ম্যানোভার করব, ছোট ছোট করে ইন্টারনাল ম্যানোভার, এগুলোর সাকসেস রেট ছোট করে কমপ্লিকেশন কি হতে পারে, এইভাবে নোট প্রিপেয়ার করার চেষ্টা করবেন। যাদের মোটামুটি অনেক পেশেন্ট দেখার একটা অভিজ্ঞতা আছে, তাদের জন্য আমি মনে করি উইদিন 6 মান্থ পরীক্ষা দেওয়াটা তেমন কোনো ডিফিকাল্ট কিছুই না, তেমন কিছুই না। আর যাদের এটা আসলে যার যার জাকাত আপু অলরেডি বলে গেছে যে সব এক একজনের পেসের উপর ডিপেন্ড করে, এক একজনের কে কতটুকু পড়তে পারতেছে। মোটামুটি ক্যাপাসিটি আমাদের সবার কম বেশি একই, এটা মাথায় রাখবেন, 19 আর 20। কিন্তু কারো পড়ার সুযোগ বেশি, কেউ পড়ার পিছনে সময় বেশি দিতে পারে, কেউ পড়ার পিছনে চাইলেও সময় বেশি দিতে পারে না। এটার জন্য একদমই ডিসহার্টেড হবেন না। আপনাকে কেউ ধরে বেঁধে দেয়নি যে এর মধ্যেই পাশ করতে হবে, 1 বছরের মধ্যেই পাশ করতে হবে। আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী পড়বেন, তবে প্রতিদিন পড়বেন এবং সিস্টেমেটিক্যালি পড়বেন। আর এক একটা পড়া, একটা মডিউল শেষ করে যখন আপনি আরেকটা মডিউলে যাবেন, একটু পিছনের মডিউল গুলো মাঝে মাঝে স্ক্রিনশট নিয়ে রাখবেন মোবাইলে। আপনি খাতায় নোট করলেও ওই নোট খাতাটারও আপনি মোবাইলে ছবি তুলে রাখবেন, শুয়ে শুয়ে একটু দেখবেন যে আমি তো একটু দেখে, আর কয়েক সপ্তাহ আগে আমি এই টপিক গুলো পড়ে আসছিলাম, আচ্ছা আমি আর একটু দেখি। ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, যেগুলো তো আমাদের ফ্রি অ্যাক্সেস সবগুলো, এমআরসিইউজি পার্ট 2 দিয়ে সার্চ করলেই পাওয়া যায়। ওই ভিডিওগুলো আপনি শুয়ে শুয়ে দেখার চেষ্টা করবেন, বা আপনি জার্নিতে আছেন, আপনি কোনো ডিউটির মধ্যে আছেন, ক্লাসের মধ্যে আছেন,
ইউটিউবের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো দেখলেও আপনার অনেক আইডিয়া হয়ে যাবে যে কিভাবে এক একজন মেন্টর এক এক রকম ভাবে পড়ায়, কিভাবে, কিন্তু বেসিক জিনিস সব একই। ইউটিউবের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা। আর আমরা তো আপনাদেরকে যতটুকু সম্ভব সমস্ত ম্যাটেরিয়াল প্রোভাইড করার চেষ্টা করব। আরেকটা কথা আমি বারবার বলি যে ডোন্ট মেক থিংস ক্লামজি। আপনি অনেক বেশি ইনভলভমেন্টের মাধ্যমে কোনো জিনিসকে ক্লামজি বানাবেন না। জিনিসটাকে সহজ সরল রাখার চেষ্টা করবেন, স্টেপ ওয়াইজ আগানোর চেষ্টা করবেন। আপনার সামনে গাইডলাইন দেওয়া আছে, সবাই আপনাকে গাইডলাইনই পড়াবে। সে যে মেন্টরই হোক, সে কিন্তু আপনাকে গাইডলাইনই পড়াবে। তো ক্লামজি না বানিয়ে সরল উপায়ে আপনার মাথায়, যেহেতু আপনাকে শুধু পড়লেই হবে না, তো পরীক্ষার হল পর্যন্ত ওই জিনিসটা মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে। তো কিভাবে ক্লামজি না করে ইজি ওয়েতে বিভিন্ন নেমোনিক্স এর মাধ্যমে, বিভিন্ন ফ্লো চার্টের মাধ্যমে একটা গাইডলাইনকে আপনি আয়ত্ত করতে পারেন, এটা আপনি নিজে ফাইন্ড আউট করবেন। আর আমরাও আপনাকে হেল্প করবো। এনি টাইম, এনি কোয়ারিজ, প্লিজ ডোন্ট হেসিটেট টু নক আস। আমরা আমাদের চেষ্টা করবো আপনাদের যে কোনো কোয়ারির অ্যান্সার দিতে। আর আমি আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আপনারা সবাই খুব ভালোভাবে প্রস্তুতিটা কমপ্লিট করতে পারেন, কারণ প্রস্তুতি যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন কি যে ও আচ্ছা, এটা এত সহজ। ডেফিনেটলি একদিন না একদিন আপনার এটা মনে হবে। তো বেস্ট উইশেস ফর অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর তাহমিনা দেওয়ান অভি আপু। আমি সব সময় আপুর আসলে এত মুগ্ধ হয়ে কথাগুলো শুনি। এতদিন ছিল যে আমাদের জাকান্তা আপু, নাজিয়া আপু, তানজিন হোসাইন, মানে এই মানুষগুলোর কথা আমি খুব মানে মন দিয়ে শুনতাম। আর এখন নতুন আমাদের আরেকজন মানুষকে পেয়েছি, যার কথা আসলে মানে আমি বলবো যে জেনেসিস পরিবার অনেক বেশি লাকি যে আপুর মতো একজন মানুষ পেয়েছে, যে মানে এত বিজি একজন মানুষ হয়েও অ্যাটলিস্ট ফিউচার জেনারেশনকে আরেকটু নলেজেবল তৈরি করার জন্য নিজে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছে। কারণ এই পর্যায়ে এসে আসলে কারো যদি মন থেকে কাউকে হেল্প করতে ইচ্ছা না করে আপু, আসলে কখনো এটা পসিবল না। এই পজিটিভ চিন্তা থেকে আমরা আসলে আপুকে পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এবার আমাদের সাথে যারা যুক্ত হয়েছে আমি মনে করি আপু, আমি তাহমিনা দেওয়ান আপুকে উদ্দেশ্য করেই বলছি, আপু আপনার প্রত্যেকটা কথা আমি শুনেছি এবং এইটাই ওদের, যেহেতু এটা আমি ফেসবুক লাইভেও দিয়েছি, এবং কারণ এই ক্লাসটা টোটালি আমাদের ওরিয়েন্টেশন যারা আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট, বাট আমি সবার জন্য ওপেন করে দিয়েছি আপু এই জন্য যে সব স্টুডেন্টদের একটা ধারণা যে বাংলাদেশে কোনো মানে একাডেমি করে এমআরসিওজি পার্ট 2 হওয়া পসিবল না। অথচ আমি কিন্তু নিজে আপু সবার ফার্স্টে বাংলাদেশে কেন করছি, আমার কাছে মনে হচ্ছে না, আমি আগে গাইডলাইন গুলো একটু প্যালাটেবল করে শুনি, তারপরে ওকে যদি আমার ইন্টারন্যাশনাল কোনো কোচিং কোনো এক্সাম দিতে হয় বা আমার কোনো ফাস্ট ট্র্যাক কোনো কিছু করতে হয় সেটা আমি করব। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে ম্যাক্সিমাম, যে আপু এই কথাটাও বলেছিল যে আমরা ম্যাক্সিমামই অ্যাভারেজ ক্যাটাগরির, মানে এই যে 19 আর 20, একটু কেউ সময় কম দিচ্ছে হ্যাঁ, বেশি দিচ্ছে। তো সেইখানে আপু আমরা কেন নয় যে আমাদের 5 জন এরকম এমআরসিও যে পার্ট 2 কমপ্লিট করা, পার্ট 3 কমপ্লিট করা মানুষ আমাদের সাথে যুক্ত আছে, আমরা সেখানে তাদের সাথে প্যালাটেবল করে কেন তৈরি হব না? কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কোনটা? এমআরসিওজি পার্ট 1 আপু আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিতে পারতাম তুমি পাস করবা, খুব আনলেস আদারওয়াইজ ফেল করবা না। পার্ট 2 এর ক্ষেত্রে নিজেকে খুব বেশি স্টুডিয়াস হতে হয় আপু। যারা যেরকম হয় যে আপার ইসোফেগাসে খাবারটা দিয়ে বলি বাবা তুমি এবার গিলো, পার্ট 2 এর ক্ষেত্রে তাদেরকে আপার ইসোফেগাসে দেওয়া যাবে না, তাদেরকে আমি মুখ পর্যন্ত এনে দিব, বলবো বাবা তুমি একটু মুখে দাও তারপরে গিলো। কারণ পার্ট 2টার আপু আপনি দেখেন আজ পর্যন্ত কোন সেন্টার, নট ন্যাশনাল ইন্টারন্যাশনাল, কোন সেন্টার আজ পর্যন্ত পার্ট 2 এর কোনো আপনার শীট গাইড বের করতে পারে নাই। কারণ কি? কারণ হাজার হাজার মডিউলের সব আপনার গাইডলাইন। তো এত গাইডলাইন কিভাবে আপনাকে আমি মানে পেপারস করে করে দিব? সো এই জায়গাটা তো একটা ম্যাচুরিটি আসলে আপু পার্ট 2। এই জন্য আমাদের স্টুডেন্টরা যারা পার্ট 1 এ অ্যাডমিট হয় তারা পার্ট 2 তে এসে মাঝে মাঝে বলে যে আপু পার্ট 2 কেন এমন লাগছে? হ্যাঁ, পার্ট 2 আপনাকে মেন্টর যেভাবে করে দাগিয়ে দাগিয়ে গাইডলাইন পড়াচ্ছে, তারপর সেটা পিডিএফ দিয়ে দিচ্ছে, আপনি ঠিক সেটাকেই কয়েনসাইজ করে পড়াশোনা করবেন। আমার কাছে আপু নিজে পড়তে গিয়ে এটাই মনে হয়েছে যে আসলে এভাবে করে আমাদের পড়াশোনাটা করতে হয়। তো আমি অভি আপুর কাছে আসলে এবার আমাদের আরেকটা পজিটিভ সাইড, সেটা হচ্ছে যে আপু বললো যে কোশ্চেন সবাই বলবে পার্ট 2 তে তেমন রিকল আছে না, কিন্তু রিকলের 10টা বছরের কোশ্চেন সলভ করার পরে যে রেসিডুয়াল নলেজটা হয় সেটা দিয়ে কিন্তু আপু আমি আরসিওজিতে বিট করে আসতে পারবো, এটাই হচ্ছে মেইন দরকার।
তো আমরা আমাদের এবার আলাদা করে আপু কিন্তু হচ্ছে এরা যারা মডিউল ব্যাচে ভর্তি হয়েছে, আমরা নর্মালি কিন্তু রিকল ব্যাচ আলাদা হবে, কারণ হচ্ছে মডিউল ব্যাচে রিকল আপনারা তো যখন পড়ানোর সময় কিন্তু অনেক কিছু আপু রিকল বলেই দিবেন, কিন্তু যদি ইয়ার ওয়াইজ রিকল পড়তে চায় সেক্ষেত্রে আমাদের রিকল ব্যাচ তো এবার আমি পুরো এই ব্যাচের মানে মেইন চিফ মেন্টর করব হচ্ছে তানজিন হোসেন এবং হচ্ছে অভি আপুকে, কারণ তানজিনও আমাদের, আমি বলবো যে এমআরসিওজির একটা মানে বড় জায়গা হচ্ছে জাকান্তা আপু, তানজিন আর হচ্ছে তানজিন হোসেন, এরা মানে একটা সময় একদম হাল ধরেছিল। আলহামদুলিল্লাহ এবার অভি আপুকেও পেয়ে গেছে এবং আপু রিসেন্টলি পাশ করে আসছে, আমার মনে হয় এর থেকে ভালো গাইডলাইন আসলে কারো পক্ষে দেওয়া পসিবল হবে না। তো যারা আমাদের হাত ধরেছেন বা ফিউচারে যারা ভাবছেন যে আমাদের সাথে অ্যাড হবেন, আমি মনে করি আপু আসলে ইনশাল্লাহ উনারা নিরাশ হবেন, ইনশাল্লাহ নিরাশ হবে না, এতটুকু আশা করতে পারি। আমি আপুকে অনেক ধন্যবাদ দিব, আর ইনশাল্লাহ। তারপরও যদি ও তাহমিনা দেওয়ান আমি আপুর আসলে কাছে। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আসলে শেয়ার করতে চাই, এটা আমি আগে কখনো বলি নাই। জি জি তো আপু আমি বলেন যখন বলেন। আমি যখন কোনো পরীক্ষার ডিসিশন নেই যে আমি পরীক্ষা দিব, তো সেটা জি আপু। সবসময় আমার বুলসাই টার্গেট থাকে যে হয় এইবার হয়তো অন্যবার না। তো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে খুব ভালো আপু। এমআরসিইউজি এর ক্ষেত্রেও এটা হয় যে ঠিক আছে আমি জুলাইতে দিব, সো ইটস মাই বুলসাই টার্গেট, আমাকে একদম জান প্রাণ নিয়ে দিতেই আসলে হবে, ঝাঁপাই পড়তে করতে হবে হবে। এবং পাশ না, করতে হবে, এইরকম হচ্ছে আমার টার্গেট এক্স্যাক্টলি। ছিল। আমি এটা আপু এটা এটা আমার বলার ভিতরে কারণ না আছে। অনেকটা এরকম আছে আপু, জানেন জাকাত হ্যাঁ, আপু, আমার মা বলে কি এখন যে এত পড়ছো, এই যে এখন এটা টার্গেট করে এবার পড়ছো, এরকম করে যদি সবসময় পড়তাম, স্যার আম্মু তুমি বুঝবা না, এবার না, পড়বো মানে এটা এবার বলার দিব কারণ মানে আছে, শেষ। শুনো শুনো, এখনো ঘটনা শেষ হয় নাই। ঘটনা হয়েছে যখন আমি ডু অর ডাই শুরু করলাম, আমি সব গাইডলাইন প্রিন্ট আউট করছি, বিলিভ মি, আমি হ্যাঁ, সব আমি আপু গাইডলাইন এটা সব আমি জানি, টক এটা হচ্ছে জানি, এবং প্রিন্ট করছি, সব জেনেসিসও করছি। এটা জানে। এবং শুনো, তারপর হ্যাঁ ঘটনা শুনো না, শেষ হয় নাই। এবং সব কোশ্চেন বুক কিনে ফেলছি, বাজারে যত পাওয়া যায়, যত পিডিএফ আছে সব পরে দেখি হ্যাঁ যে ওগুলো আমি কিছুই পড়ি না। এবং একবার যেটা হলো যে আমি টক সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে মডিউলের মধ্যে ঢুকালাম, ঢুকার পরে দেখি আচ্ছা। যে আমি সাল ওয়াইজ টক খুঁজে পাই না। আবার টক কিনছি আমি, আবার অল অল ডাউনলোডেড। এবং আলটিমেটলি আমার কিছুই পড়া হয় নাই। যখন এই পরীক্ষা শেষ হয়ে গেল, আমি তখন বই খাতা কিছু বেচতে লাগলাম, কারণ বাসায় জায়গা নাই। তুমি বিলিভ করো, হ্যাঁ আমি আপনার 77 অনেক কেজি কেজি বই শুধু দিছি, ফটোকপি হয়েছিল। 77 কেজি ফটোকপি আমি দিয়ে দিছি গার্বেজে, যেটা ছিল হ্যাঁ টোটাল ওয়াস্টেজ। আমি বলি ওয়াস যে ডোন্ট ডোন্ট ডাউনলোড এনিথিং, এত কিছু দরকার নাই, জাস্ট দরকার নেই। সায়েন্স ইজ আপু এনাফ এনাফ। সমস্যা হচ্ছে কি জানেন, পার্ট 2 এর হ্যাঁ, ক্ষেত্রে আর ওরা আপনাদের উপরে দেখেন, জাকান্তা আমি আপুর যেখানে আমার মনে হয় জাকান্ত আপু একটা কথা বললো, অভি আপু একটা কথা বললো, আমি এইটাই মেনে নিব, কারণ এই মানুষগুলোকে তো আমি বেশ কয়েক বছর ধরে দেখছি। কিন্তু আমাদের স্টুডেন্টের যেটা হয় আপু, আপনারা যে কথা, ওই যে ওরা সবার কাছ থেকে শুনে পার্ট 2 অনেক কঠিন, পার্ট 2 পাস করা সম্ভব না, ইন্টারন্যাশনাল কোচিং না করলে হয় না, ওরা না এই ভরসার জায়গাটায় রাখতে পারে না যে আপনারা যে শর্ট শর্ট করে ওদেরকে যে জায়গাগুলো গাইডলাইন পড়িয়ে দিচ্ছেন সেটাই ওনারা পড়ুক, সেই জায়গাটাতেই ওনারা একটু বারবার বারবার পড়ে নিজেদেরকে তৈরি করুক। এই যে তাহমিনা দান আপুর একটা কথা আমার এত ভালো লাগছে যে আপনি চোখ বন্ধ, জিডিএম পড়ছেন, আপনি চোখ বন্ধ করে ভাবেন আপনি জিডিএম সম্পর্কে কি জানেন। এই যে এই জায়গাগুলো যে চিন্তা করে নিজেকে একটু স্টাডি করা, আপু আমার মনে হয়েছে আমাদের এমআরসিজি পার্ট 2 স্টুডেন্টরা হ্যাঁ, নিজেকে, ইনক্লুডিং হ্যাঁ এটাই। এই জায়গাগুলো আর আমরা ঠিক হচ্ছি না, আর বুঝছেন। আমি নিজে তো হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এক্সাম্পল যে আমি বাংলাদেশি কোচিংই করেছি, আমি কিন্তু কোনো বাইরের হ্যাঁ কোচিং হ্যাঁ করিনি পার্ট 2 এর জন্য। আর আর জাকান্তাপুর এই কথাটার সাথে আমি একদম একমত। আমাকে আমার পরীক্ষার আগে আমি কিন্তু সমস্ত কিছু বন্ধ করে দিছিলাম, এমনকি দিনের পর দিন আমি প্রয়োজন ছাড়া আমার বাসায় পর্যন্ত ফোন করিনি। আমার মা আমাকে বলতো যে তুই কি ভুলেই গেলি আমাদেরকে। আমি বলছি, আমার পরীক্ষার পর আমি সবাইকে মনে করব, মনে আমার করব, পরীক্ষা পর্যন্ত আমি সব ভুলে গেছি, ভুলে প্লিজ গেছি। তোমরা আমাকে কিছুদিনের জন্য। আমাকে অনেকে বলতো যে তোমার তো অলরেডি ডিগ্রি হয়ে গেছে, সিপিএস এমসিপিএস হয়ে গেছে, তো এত কি ডু অ্যান্ড ডাই, এটা এমন কি, এটা করো আস্তে আস্তে করো। আমি বলছি, না। আপু এমআরসিওজি যারা মজা পেয়ে যাবে এরা মনে হবে পৃথিবী একদিকে, এমআরসিওজি আরেকদিকে, আর আমি আমাকে বলছি, না, পরীক্ষা দিতে হবে। এটা ডু অ্যান্ড ডাই, আমাকে এটা করতে হবে। তাহলে মেন্টালিটিটা আসলে ওইভাবেই সেট আপ করতে হবে যে এটার জন্য স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, নিজের আরাম ত্যাগ করতে হবে, আলস্য ত্যাগ করতে হবে, ফ্যামিলিকে বুঝাই, ফ্যামিলিকে ইয়ে করতে হবে, সময় চেয়ে নিতে হবে ফ্যামিলির কাছ থেকে যে আমাকে তোমরা 3 মাস 6 মাস সময় দাও, এই সময়টাই আমি আহ একটু পড়াশোনায় কনসেন্ট্রেট করব, তোমাদেরকে ইউজুয়াল টাইম দিতে পারবো না, কারণ আমার জন্য এটা একটা ডু অর ডাই সিচুয়েশন এবং তোমাদের হেল্প ছাড়া আমার পক্ষে এটা সম্ভব না। এমনকি হুম নিজের অফিসেও এভাবে করে যদি কিছুটা কলিগদের হেল্প পাওয়া যায় সেটাও আমি বলবো হেল্পটা চেয়ে নিতে হবে, কারণ এটাকে ডু অ্যান্ড ডাই না ভাবলে এটা আসলে হবে না। আর আপনি যদি একবার দেখেন পরীক্ষা দেওয়ার পর ক্র্যাক করতে পারলেন না, আপনি কিন্তু কিছুটা মেন্টালি ব্রোকেন হয়ে যাবেন। ইটস ওকে, কোয়াইট ওকে, একবারে কেউই পারে না, খুবই হার্ড এটা একটা এক্সাম, এবং না পারাটা ফেইলিয়ার না,
হুম আপনি নেক্সট টাইম দিবেন, কিন্তু এইখানে এই যে এইখানে যেটা বারবার আমি দিচ্ছেন আমি আপনার কষ্ট আরেকটু হচ্ছে। অ্যাড করি যে জীবনে আসলে নো পেইন নো গেইন এটা এমনিতে আসে না। এই যে যখন তুমি খুব হুম শুকনা থাকতে চাও, ইউ ওয়ান্ট টু মেনটেন আইডিয়াল ওয়েট, হ্যাঁ, ইউ হ্যাভ টু কাট অফ এক্স্যাক্টলি ক্যালোরি। তুমি একটা ডিগ্রি চাও, ইউ হ্যাভ টু এক্স্যাক্টলি। কাট অফ ইউর, তোমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, পড়তে হবে প্রচুর, এটা 100%। তবে পড়লে সাকসেস আসবেই। এ পর্যন্ত এমআরসিওজি পড়ছে এবং তার হয় নাই আমি কারোর আসবেই। মুখে শুনি নাই, হয়েছে এবং করবে এবং হবে। এবং এই যে এতগুলো কথা আমরা মেন্টররা বলছি এই কারণে যে ইটস রিয়েলি ডুয়েবল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা সবাই আমাদের সাথে জয়েন করেন, আসেন, আমরা তো আছি আপনাদের সাথে, সব আমি সময়ই তো আছি। সবসময় আমার এই টিমে মানে আমাদের এই পুরো যে একটা পরিবার আমরা বলি জেনেসিস পরিবার আপু, আমার শ্রদ্ধা ভরে বিশ্বাস করেন ওই মুহূর্তে যদি জাকান্ত আপু এমআরসিওজি পার্ট 2 এর জন্য আগায় না আসতো, আজও হয়তো জেনেসিস এমআরসিওজি পার্ট 2 ওপেন হতো কিনা আমি জানি না। এরপরে জাস্ট জাকান্ত আপু যখন খুব বিজি হয়ে গেল কিন্তু আপু ক্লাস ছাড়ে না। আমি বলছি যে আপু শুধু, কিন্তু আপু এত পজিটিভ ছিল যে আসমা তুমি মেন্টর অ্যাড করো, আমি তো একা এত লোড নিতে পারছি না। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের তানজিন একটা বিশাল জায়গা, আমি বলবো যে আসলে এমন একটা মুহূর্তে তানজিন হাল ধরেছিল যখন জাকান্ত আপু খুব বিজি হয়ে গেল, আপুর ক্লাসগুলো ঠিকই নিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে তানজিন আমাদের হালটা ধরলো। এখন আবার অভি আপু এই যে প্রত্যেকটা সেশনে একজন করে পাশ করছে, মানে পাশ তো করছে অনেকে, কিন্তু তার মধ্যে যে একজন মানুষ এই যে আন্তরিকতা নিয়ে যে বলছে যে তোমরা আসো পড়ো, আমি বলবো আপু এটা একদম বিন্দুমাত্র মানে কিছু একটা মানে টোকেন মানির মতো একটা টাকা দিয়ে আপনি যে এত বড় একটা গাইডলাইন পাচ্ছেন, এই যে এতটা আন্তরিকতা, এই যে আপুরা এত বিজি একটা রমজানের দিন নিজেদের ওয়ার্কিং আওয়ার, আমিও আপু হসপিটাল থেকে বের হয়ে যে যাচ্ছি, মানে সবাই কিন্তু এত আন্তরিকতা নিয়ে বসে আছি এজন্য যে আমাদের কিভাবে একটু মানে পড়াটাকে আরেকটু প্যালাটেবল করে আমরা আরেকটু কিভাবে কনসাইজ করে আমরা নিজেরা প্রিপারেশন নিয়ে খুব দ্রুত এই পাঠ্যর জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি। তো এইটাই আমি বলবো যে জাকান্তা আপু এবং অভি আপু তো অল টাইমই মানে বলেই যাচ্ছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর এখন এই যে যার কথা আমি বারবার বলেছি সেই তানজিন হোসাইন, সেও বারবার আমাকে বলে যে দীপু লোড হয়ে যায় লোড হয়ে যায়। কিন্তু আমাদের সাথে মেবি তানজিন যুক্ত আছেন, শুধু আমাদের নাজিয়া আপু একটু অসুস্থ। তানজিন আমি ডক্টর তানজিন হোসেন হচ্ছে আমাদের টোটাল এমএস কমপ্লিট করা, এমআরসিওজি কমপ্লিট করা। এবং আমি তানজিনকে বলবো যে আমাদের টোটাল এই যে ও প্রেজেন্টেশনের মাধ্যমে যেই মডিউল গুলো দেখাতে চায় ইনশাল্লাহ একটু দেখাক। আর সেকেন্ড হচ্ছে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ আমাদের সব মেন্টরদেরকে আপনারা পাবেন আমাদের মানে টেলিগ্রাম গ্রুপে। একটু স্লো রেসপন্স হলে আপনারা তাদেরকে পাশে পাবেন। এই মুহূর্তে আমি বলবো যে ডক্টর তানজিন হোসাইন হচ্ছে তার টোটাল প্রেজেন্টেশনটা নিয়ে আসার জন্য। তানজিন সবাই কিন্তু তোমাকে দেখতে চায়। আচ্ছা, ধন্যবাদ আসমা ফারুকী দীপু। ধন্যবাদ সবাইকে। প্রথমে আসসালামু আলাইকুম জানাই যারা উপস্থিত আছেন এবং আমাদের সিনিয়র জাকান্ত আপু, তাহমিনা দান, অভি আপু, সবাইকে আসসালামু আলাইকুম। আর যারা জয়েন করেছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু। তো যেহেতু এক্সাম কিন্তু খুব দূরে না, হ্যাঁ, সো আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আমাদের অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি পার হয়ে গেছে, আমরা পার্ট 2 মডিউল ব্যাচ কিভাবে শুরু করব সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করছি। আচ্ছা, তো প্রথমেই আমরা যে পার্ট 1 যারা অলরেডি পাস করেছেন তারা এখনো কনফিউশনে থাকবেন কি ভর্তি হব কি হব না। নো, কোনো কনফিউশন না। স্টেপ ওয়াইজটা দেখেন যে ইয়েস, প্রথমে মনে হবে আপনাকে কেউ ডিমোটিভেট করবে যে ইউ কান্ট ডু ইট, আপনি আসলে পারবেন না, কিন্তু আসলে না। আপনি যখন মনে করবেন যে আই ওয়ান্ট টু ডু ইট, আমি করতে চাই, আর হাউ ডু আই ডু ইট সেটার জন্য আমরা দেখাবো, এবং আপনি আপনার হার্ট অ্যান্ড সোল ট্রাইটা করে যান, and you can do it and you will do it, and when the result is released you can say yes I did it. হ্যাঁ, সো কোনো ভয় না, নো প্যানিক, ওকে। ইউ শুড জয়েন আস, এন্ড আপনি অবশ্যই আপনি মানে পরীক্ষা আপনি এটা দিবেন কিনা। লেট। জি, কিছু বলবেন আপনি? আচ্ছা, পরীক্ষা আপনি যখনই দিবেন দেন কিনা সেটা সিদ্ধান্ত পরে আসুক, আপনি ইউ শুড জয়েন, কারণ দিস ইজ এ ভাস্ট সিলেবাস। আপনাকে আগে অ্যাকোয়েন্টেড হতে হবে, পরিচিত হতে হবে জিনিসটা কি, কারিকুলামটা কি। মানুষ না বুঝে পার্ট 2 তে যদি বসে যায় তাহলে সে হয়তো খারাপ করতে পারে, কিন্তু সে যদি কারিকুলাম বুঝে পড়ার ধাঁচ বুঝে আগায় তাহলে আমি অবশ্যই বলবো ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। আপনি যতদিন না করবেন মনে হবে আসলে ইম্পসিবল, কিন্তু অনেক আপুরাই তো একবারে করে ফেলেছে, তাই না? আমরাও করেছি, তবে আল্লাহর সাহায্যে অবশ্যই। সো বলবো যে আর এমআরসিওজি শুধু পার্ট 1 দিয়ে কিন্তু অনেকে হারিয়ে যায়, হারিয়ে যাওয়া যাবে না। ফুল এমআরসিওজি করলেই তো আপনি সেটা রিকগনিশন পাবেন, সেটার বেনিফিটটা পাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এমআরসিওজি পার্ট 2 জার্নিটা অবশ্যই পার্ট 1 এর মতো না, অবশ্যই ডিফারেন্ট।
টাফেস্ট। হ্যাঁ, এটা কিন্তু মানে তিনটা পার্টের মধ্যে অবশ্যই টাফেস্ট পার্ট, কিন্তু অবশ্যই সাকসেস আপনার ডিপেন্ড করবে যদি আপনি রাইট ট্র্যাকে থাকেন এবং ফোকাসড প্রিপারেশন নেন। আপুরা কিন্তু বলছে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, হ্যাঁ, ঈদ স্যাক্রিফাইস করতে হবে, 2টা ঈদ পড়বে কিন্তু পরীক্ষার মধ্যে, তাহলে আপনাকে হয়তো 1-2 দিন আপনি ছুটি কাটান, কিন্তু আপনাকে ফোকাস প্রিপারেশন করতে হবে যদি আপনি জুলাইতে বসতে চান। যারা হয়তো আগে 6 মাস কোথাও কোচিং করেছেন বা আগে যুক্ত ছিলেন, হয়তো পরীক্ষা দিতে পারেননি, তারা কিন্তু এখন আমাদের সাথে যুক্ত হয়ে পরীক্ষাতে বসতে পারেন, ঠিক আছে। আর যারা নতুন তাদেরকে আমি বলবো আপনারা জয়েন করেন, 4 মাসে আপনি কারিকুলামটা বুঝেন, আপনার পড়াটা গোছানো হোক, দেন আপনি এক্সাম ব্যাচে এনরোল করতে পারেন। আপনি যদি তখন মনে করেন যে না, ইন্টারন্যাশনালি আপনি কিছু দেখতে চান, সেটা আপনি আপনার বেটারমেন্টের জন্য করতে পারেন। সো এটা কিন্তু জাস্ট নলেজ নিয়ে কিন্তু আপনার পরীক্ষাটা না, পরীক্ষাটা আপনার স্ট্যামিনা, জাজমেন্ট। কারণ এখানে শুধু আপনি বই পড়ে মুখস্থ করে আমি রিকলস মুখস্থ করে গিয়ে আমি দাগাতে পারবো না। আমার ক্লিনিক্যাল জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাকে সিনারিও দিবে, কি ধরনের কোশ্চেন হবে সেগুলো আপনারা যখন আমাদের সাথে প্রত্যেক মডিউল ওয়াইজ আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন। তো এলিজিবিলিটি তো আপনারা জানেন যে পার্ট 1 যারা পাস করবেন তারাই তো অবশ্যই পার্ট 2 তে যাবেন। সো আপনাদের কোনো ইওটির প্রয়োজন নেই, আগে একটা ট্রেনিং এর দরকার ছিল। সো এখন আমরা জানবো যে নো, দেয়ার ইজ নো ইওটি, এবং আপনার পার্ট 1 পাশের 10 বছরের মধ্যে অবশ্যই ফার্স্ট অ্যাটেম্প্ট নিয়ে নিতে হবে। অনেকে কিন্তু হারিয়ে যায়, আমরা যাদেরকে এটা বলছি যাদের জন্য, যারা হারিয়ে গেছেন, হারিয়ে যাওয়ার যাবে না, হ্যাঁ, 10 বছরের মধ্যে ফার্স্ট অ্যাটেম্প্ট আপনাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটু এক্সাম ডেট গুলো আপনাদেরকে একটু নক করাই দিই, কারণ অনেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিবেন না, বুকিং উইন্ডো ক্লোজ হয়ে যাবে, হয়তো বলবেন আল্লাহ বুকিং করতে পারিনি। কারণ এমআরসিজি পরীক্ষা দেওয়াতে পরীক্ষা প্রিপারেশনও যেমন একটা স্ট্রাগল, বুকিংও একটা স্ট্রাগল। যারা পরীক্ষা দিচ্ছে তারা জানে, হ্যাঁ, পার্ট 1-এও তো আপনারা এই বুক করতে গিয়ে স্ট্রাগল করছেন অনেকে, এই উইন্ডো বন্ধ হয়ে যায়, এই কার্ড কাজ করে না। সো আমরা জানবো এক্সাম ডেট কিন্তু 1 জুলাই, হ্যাঁ, 1 জুলাই। সো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আমি সবাইকে বলছি জুলাইতে দেন, জানুয়ারিতে দেন, আপনি ইন্টারেস্টটা দিয়ে রাখেন, ওকে। আর বুকিং উইন্ডো ওপেন ক্লোজের ডেটটা এখানে দিয়েছি। সো আমাদের পরীক্ষাটা মাথায় থাকবে জুলাইয়ের 1। সো ফেব্রুয়ারি কিন্তু অলরেডি হ্যাজ বিন গান, ওকে। মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে, এর মধ্যে দুটো ঈদ পড়বে, আপনাদের কিন্তু সময় কম। সো বসতে হবে নাও, হ্যাঁ, নো ওয়াস্টেজ অফ টাইম শুড বি ডান, ওকে। আর আমরা একটু দেখি যে এই যে ফিজের ব্যাপারটা কিন্তু ব্যান্ড বিতে 601 পাউন্ড, হ্যাঁ, দিন দিন বাড়ছে। আমি যখন পরীক্ষা দিয়েছি 70 থেকে 80,000 ছিল, তো 601 পাউন্ড ইজ নাও নিয়ার টু 1 লাখ, হ্যাঁ। সো খুব দেরি করার উপায় নেই। যারা পার্ট 1 দিয়েছেন, যেটা আমাদের আগের সেশনটা ছিল যে পার্ট 1 পাস করছেন, পার্ট 2 কবে দিব, অবশ্যই প্রিপারেশন যদি কারো আগে থাকে তাহলে জুলাইতে, না হলে অবশ্যই জানুয়ারিতে আপনি বসবেন, কারণ দিস প্রাইস ইজ অলরেডি গোয়িং হাই অ্যান্ড হাই, ঠিক। আচ্ছা, এক্সাম প্যাটার্ন সম্পর্কে আপুরা বলেছে অলরেডি, তো আমি আর এখানে বেশি সময় নষ্ট করব না। পেপার 1, পেপার 2 আপনারা জানেন, এসবিএ টা আপনারা সবাই পরিচিত, ইএমকিউটাই নিউ ফর আস, ওকে। সো ইএমকিউর প্যাটার্ন কেমন সেগুলো আমরা যখন পড়াবো সেই ধরনের বলবো, এবং আমাদের প্রত্যেকটা মডিউল পরীক্ষা পরে আপনারা পরীক্ষা দিবেন, তখন আপনারা কোশ্চেন সলভ যখন করবেন আপনারা বুঝতে পারবেন যে ইএমকিউ প্যাটার্নটা কেমন, এবং ইএমকিউটা নিউ, এবং ইএমকিউ আপনার 60% মার্ক ক্যারি করবে, ঠিক আছে। আর এসবিএ হচ্ছে টোটাল পরীক্ষায় 40% মার্কস ক্যারি করবে, ওকে। সো টাইম ডিস্ট্রিবিউশন আপনি যখন 3 ঘন্টাকে আপনি ডিস্ট্রিবিউট করবেন, সেটা অবশ্যই এসবিইউ তে থাকবে আপনার 70 মিনিট, আর ইএমকিউ তে থাকবে 110 মিনিটস, ওকে। আর কাট মার্ক হচ্ছে ইউজুয়ালি 60 to 65% এর মধ্যে ভ্যারি করে, এবারও 62% ছিল কাট মার্ক। আচ্ছা, তো প্রিপারেশনের কি কি কারিকুলাম, এটা জাকান্তাপু বলছে অলরেডি যে 14টা মডিউল আমরা ভাগ করি, এগুলো নিয়ে আমি ডিটেলস বলবো না, শুধু বলবো জিটিজি। যারা এখনো শুরু করতে পারেন নাই, জিটিজি উল্টাতে থাকেন, হ্যাঁ। জিটিজি গুলো, এই গাইডলাইন গুলো আমরা তো সামারি আপনাদেরকে প্রোভাইড করবো, কিন্তু গাইডলাইন গুলো আপনি কিভাবে পড়বেন, গাইডলাইন গুলো পড়া থাকলে কি আপনার চোখে ভাসবে, গাইডলাইন ধরে আপনি কখনো পুরা গাইডলাইন কেমনে পড়বো ভয় পাওয়ার কিছু নেই। আপনি প্রথম দিকে কিছু পার্সেন্টেজ থাকে সেটা আপনি মার্ক করেন, তারপরে রিকমেন্ডেশনের জায়গাটুকু পড়েন, এবং শেষের দিকে কিছু ফ্লো চার্ট অ্যালগোরিদম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে গাইডলাইন পড়ার নিয়ম, সেটা হচ্ছে আপনি মানে প্রথমে এইভাবে পড়েন, তারপরে যদি আপনি ডিটেলস পড়তে পারেন সেটা পরে। জিটিজি গুলো পড়ার নিয়মটা এরকম, প্রথম দিকে আপনি পার্সেন্টেজ গুলো দেখাবেন, মাঝখানে রিকমেন্ডেশন পড়বেন, এবং শেষে কোনো অ্যালগোরিদম বা ফ্লো চার্ট সেটা পড়বেন, ঠিক আছে। এইভাবে পড়লে গাইডলাইন গুলো আপনি শর্টে পড়ে আসতে পারবেন। আর নাইস গাইডলাইন গুলো একটু ডিটেলস লেখা থাকে, ওটাও আপনি পড়তে পড়তে বুঝবেন যে দেখতে অনেক বড়, কিন্তু শেষের দিকে অনেক মানে ওদের যে পরবর্তীতে রিসার্চ পারপাসে কি কি কিছু টপিকস, কি কি টার্মস, এসব অনেক কিছু থাকে। সো প্রথম 10, 15, 20 পেজের মধ্যে নাইস গাইডলাইনের ইম্পর্টেন্ট টপিকস গুলো থেকে যায়, ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো থাকে। সো বলবো যে টক এই আদার গাইডলাইন্স গুলো নিয়ে আপনার অস্থির হওয়ার দরকার নাই, ইউ শুড কভার জিটিজি ফার্স্ট, হ্যাঁ, এটাই আপনাকে 70 to 80% আপনাকে কভার করে দিবে। প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা গাইডলাইন্স আছে,
তো কিসের জন্য কোনটার জন্য কোন গাইডলাইন সেটা আমরা যখন আপনারা ক্লাসে অ্যাডমিট হবেন মডিউল ওয়াইজ আপনারা বুঝতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা মডিউলের মধ্যেই কিছু টপিক্সে জিটিজি, কিছু টপিক্সে যেগুলোতে জিটিজি নাই সেগুলোতে নাইস গাইডলাইন, এবং টপ আর্টিকেল হচ্ছে রিসেন্ট 3 to 5 ইয়ার্স, এটা হচ্ছে আপনাকে কভার করে যেতে হবে। আর যেগুলো কিছু পুরাতন টক, জাকান্ত অলরেডি মেনশন ইট, সো এগুলো হচ্ছে আমরা আপনাকে মডিউল ওয়াইজ সেগুলো আলোচনা করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই যে এভাবে করে মডিউলগুলোকে এভাবে ভাগ করা থাকবে, ঠিক আছে? যে প্রত্যেকটা মডিউলে জিটিজি, তার নিজস্ব নাইস থাকলে নাইস, আর সাথে টক, ঠিক আছে? আর স্পেসিফিক কিছু গাইডলাইন, যেরকম জেনারেল গাইডে আমাদের কিছু এশরে গাইডলাইন ফলো করতে হবে। আর হচ্ছে যেটা সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথের জন্য আমাদের হচ্ছে বাস গাইডলাইন, হ্যাঁ, আর এফএসআরএইচ গাইডলাইন হচ্ছে আমাদের কন্ট্রাসেপশনের জন্য। সো এরকম করে আমরা আগায় যাবো। সো আমরা যা পিপল মানে কারা মনে করে যে পার্ট 2 আসলে পাস করা সম্ভব না, কিন্তু এটা আসলে মানে মানুষ কেন খারাপ করে, কারণ হচ্ছে রং রিসোর্স। হ্যাঁ, অনেক পুরাতন বই নিয়ে হয়তো অনেকে পড়ছে, এই যে গাইডলাইন গুলো আপডেটেড হয়ে যাচ্ছে এটা সম্পর্কে তারা ওয়াকিবহাল না, হয়তো অনেক আগে কোচিং করছে এখন ভাবছে পরীক্ষা দেয়, কিন্তু আসলে আপনাকে কিন্তু আপডেটেড নলেজ নিয়ে পরীক্ষা দেয়। তারপরে হচ্ছে আউটডেটেড কোশ্চেন ব্যাংক অনেকে পড়ে, হ্যাঁ, যেমন মনে হচ্ছে ওই রিকস অনেক আগের রিকস দেখবেন যে কালেক্ট করে করে পড়ছে, কিন্তু না, আপনাকে যদি আমাদের এখন রিকস ব্যাচ আমরা ট্রাই করছি যে আমরা 10 বছর রিকস আলোচনা করে দিব, সেখানে আমরা আপনার যাতে আপনারা প্রপার রিকলসে সবসময় বলবো যে পার্ট 2 রিকলস কিন্তু পার্ট 1 এর মতো যে একদম স্পেসিফিক পাবেন এমন না, কারণ ইএমকিউ মানে সেখানে 18টা অপশন, তো 18টা অপশন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে আপনাকে সঠিকভাবে বলতে পারবে না। সো রিকলস কোশ্চেন নিয়ে যে আসলে আনসার কোনটা হবে এটা নিয়ে অস্থির হওয়া যাবে না। আপনি কোশ্চেনটা যখন রিকলস ক্লাসগুলো করবেন তখন হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা আপনি বুঝতে পারবেন। তো কোশ্চেনের প্যাটার্ন যখন আপনি বুঝে গেলেন তখন আপনার জন্য, এবং কোন কোন টপিকসগুলো ইউজুয়ালি পরীক্ষায় আসেই এটার ধারণাটা আপনি পেয়ে যাবেন, তখন আপনি ফোকাস করতে পারবেন যে কোন টপিকসগুলো আপনাকে মডিউল থেকে বেশি বেশি পড়তে হবে এবং বারবার 3 to 4 টাইমস রিভাইজ দিয়ে পরীক্ষার হলে যেতে হবে। সো আমি বলবো যে কনফিডেন্স লুজ করার কিছু নেই, এবং এক্সাম হলে প্যানিক করার মতো কিছু যদি না থাকে এবং আপনি প্রপার ফোকাস প্রিপারেশন নিতে পারেন জেনেসিসের সাথে, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো রোড সাকসেসে আপনাকে কি করতে হবে, যে আপনাকে টপিক ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করব। টপিক ওয়াইজ আপনি প্রত্যেকটা মডিউলের পরে কোশ্চেন যে পরীক্ষা হবে সে আপনি অবশ্যই সে পরীক্ষাটা দিবেন এবং ফিডব্যাক ক্লাসটা করবেন, এবং যখন আপনার পুরো পড়াটা গোছানো হয়ে যাবে রিপিটেড রিভিশন 3 to 4 টাইমস রিভাইজ না দিয়ে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না। এবং সবার প্রতি আমার অ্যাডভাইস থাকবে ফাইনাল মক একটা আপনি দিয়ে যাবেন, কারণ টাইম ম্যানেজমেন্ট ইজ মাস্ট। হ্যাঁ, পার্ট 1 যেরকম দিয়ে কিন্তু ঢিলাঢালাভাবে বসেছিলেন, পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু পার্ট 2 শেষ হবে না, বেল পড়বে দেখবেন যে কম্পিউটার বন্ধ হয়ে গেছে, কিন্তু পরীক্ষার অনেকেরই 1-2টা কোশ্চেন ছেড়ে আসে। সো ফাইনাল মক ইজ ফর ইয়োর টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? ঘড়ি ধরে আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং কন্টিনিউয়াস সাপোর্ট এন্ড গ্রুপ ডিসকাশনের জন্যই আমাদের টেলিগ্রামে ক্লোজ গ্রুপ থাকবে, আমরা 24/7 এটা থাকবে। হয়তো আমরা যদি সাথে সাথে অ্যান্সার না দিতে পারি, যার টপিক যেটা সেখানে যে টপিকস আমরা পড়াবো সেই টপিক্সে যদি কোনো কোশ্চেন থাকে, ইন্ডিভিজুয়াল মেন্টর সেটা অ্যান্সার দিবে, এবং হয়তো যদি সাথে সাথে না দেওয়া যায় আমরা অবশ্যই টেলিগ্রামে যখনই আমরা দেখবো তখনই আমরা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, কিছু যে এখানে বুকস দেখাচ্ছি, আপনারা এই কিছু বুকসের হার্ড কপি অবশ্যই কালেক্ট করবেন, হ্যাঁ, কারণ অবশ্যই সফট কপি পড়তে হবে, এটা আমি আগের দিনও বলছি যে স্ক্রিন পড়াটা মাস্ট। হ্যাঁ, আর ওই যেটা অবশ্যই মোবাইল বা ট্যাব আপনি ক্যারি করতে পারবেন, সেটা আপনার ওয়ার্কিং প্লেসে যখন আপনি পড়বেন অবশ্যই আপনি সেভাবে পড়বেন, কিন্তু আপনি 14টা মডিউল গুছাবেন কোথায়? আপনার মোবাইল বা ট্যাবে যদি আপনি 14টা মডিউল আলাদা করে রাখতে পারেন তাহলে রাখেন, আমি রাখছি ল্যাপটপে আপনাকে 14টা মডিউলের মধ্যে আপনার গাইডলাইন্স থাকবে, আমাদের প্রোভাইডেড সামারি থাকবে, ঠিক আছে? যাতে আপনি যখন লাস্টে 3 to 4 টাইমস রিভাইজ করবেন আপনার যাতে একটা মিনিট সময় নষ্ট না হয়, ঠিক আছে? এই বুকসগুলো আপনারা কালেক্ট করলে এখন থেকে পড়া শুরুর আগে আপনি যদি কোশ্চেন প্যাটার্নটা মডিউল ওয়াইজ দেখেন আপনি বুঝতে পারবেন পড়াটা কেমন হবে। এই জন্য বলবো যে কিছু বুকস আপনারা নিজেদের কালেকশনে রাখবেন, আমরা সফট কপি প্রোভাইড করে দিব আপনাদেরকে এসব বুকসের, কিন্তু 2-3টা হার্ড কপি কিনে রাখা আপনার জন্য বেটার। আচ্ছা, যদি আপনার চান্স আছে ইউ শুড বি বেটার অ্যান্ড ইউ শুড ডু ইয়োর বেস্ট। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আর এর মধ্যে আমাদের যে তাহমিনা অভিয়াপু বলছে যে আপনার নিজস্ব একটা পার্সোনাল নোট যেটা আপনি ক্রিয়েট করতে পারেন, প্রত্যেকটা ক্লাসের পরে কোনটা ইম্পর্টেন্ট আছে সেটা আপনার নিজস্ব একটা নোট থাকবে, এবং আপনি পার্সেন্টেজ গুলো কিছুটা এখন মুখস্থ করার দরকার নেই, পার্সেন্টেজ একটা আমি যেটা করছিলাম পার্সেন্টেজ একটা ডায়েরি নিজের মতো করছিলাম, পার্সেন্টেজ গুলো টুকে রাখেন, সেটা আপনাকে পরীক্ষার আগে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাডাম, ধন্যবাদ সবাইকে। একটা কোশ্চেন করতে পারি? বলেন। ম্যাডাম, এই বইগুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারবো, লেটেস্ট বুক? আচ্ছা, লেটেস্ট কোশ্চেন বুকগুলো আপনি হচ্ছে যে আজিজে আচ্ছা, আপনি কি ঢাকার ডক্টর মধ্যে থেকে তানজিন থাকেন? হোসেন, লেটেস্ট বুকগুলো আমাদের বাংলামেড পাবলিকেশনেই আছে, সবগুলো আছে।
আচ্ছা, ঠিক আছে। বাংলামেড হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ যদি ঢাকার মধ্যে থাকেন আপনি বাংলামেড পাবলিকেশন নিতে পারেন, অনলাইনেও মনে হয় পারচেস করা হ্যাঁ যাবে না? হ্যাঁ বাংলা পাবলিকেশন। আচ্ছা হোসেন সাহেব, জি। বাংলামেড পাবলিকেশনের হচ্ছে এই ব্যানারটা এবং ফোন নাম্বারটা এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, স্যাররা যোগাযোগ করে বইগুলো নিয়ে নিতে পারবে। তবে আমার মনে হয় কি যে একটু ক্লাসটা শুরু করে তারপরে ওনারা কিনুক। আমার মনে হয়েছে যে আগে একটু শুরু করে প্যাটার্নটা বুঝুক, এরপরে ওনারা রিকল সবকিছু কিনা শুরু করুক। কি কি বই, এগুলা তো হ্যাঁ, ক্লাসেও কোনো বলে কোনো দেওয়া হবে। বই আমরা কিছু কিনতে আপনাদেরকে ইয়ে করবো না, আপনারা এমসিকিউ শুধু কোশ্চেনের 2-3টা বই কিনেন। জিটিজি, নাইস, এসব গাইডলাইন আমরা প্রোভাইড করবো, এগুলো সফট কপি আপনাকে পড়তে হবে, ঠিক আছে? হুম 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 ঠিক আছে। থ্যাংক ইউ তানজিন হোসেন, এত সুন্দর করে আসলে টোটাল প্রেজেন্টেশনের মাধ্যমে সবকিছু বলে দেওয়ার জন্য। আমার মনে হয়েছে যে আমাদের মোটামুটি এমআরসিওজি পার্ট 1 এর যতটুকু আমাদের হচ্ছে আজকের ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিলাম, স্টুডেন্টরা সেই জিনিসটা বুঝতে পেরেছে। এবং হচ্ছে আমাদের এর পরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে আরো দুজন মেন্টর, আমাদের ডক্টর হাসিনা আক্তার আপু এবং আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর নাজিয়া সুলতানা আপু, এক্সিলেন্ট দুজন মানুষ। এই টোটাল 5 জনের একটা প্যানেল যারা আমাদের এমআরসিওজির পুরো ফ্যামিলিটাকে হচ্ছে আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছে। সো আমার কাছে আজকে যারা আমাদের অ্যাডমিট হননি কিন্তু তারপরও হচ্ছে আমাদের লেকচার গুলো মানে আজকে টোটাল ওরিয়েন্টেশনটা শুনেছেন, মোটামুটি 3 জন মেন্টরই আমাদেরকে খুব এক্সক্লুসিভলি সবকিছু বুঝিয়ে দিয়েছেন। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে, আমাদের স্টুডেন্ট যারা তারা এমআরসিজি পার্ট 1 গ্রুপে আমাদেরকে নক করলে আমরা হেল্প করব। আর যারা অ্যাডমিটেড আছেন তাদের জন্য তো আলাদা ক্লোজ গ্রুপ আছে আমাদের। আপনাদের জন্য টোটাল 2টা গ্রুপ থাকবে, একটা গ্রুপে আপনারা সুন্দর করে হচ্ছে আমরা যত গাইডলাইন্স আছে সবকিছু আমরা দিয়ে দিব। সেই গাইডলাইন গুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যে পারবেন সে হচ্ছে ডাউনলোড করবেন, আর যে পারবেন না সে এমনিই আপনারা ট্যাবে পড়বেন। আর যেটা আমাদের মেন্টর হচ্ছে ক্লাস নিবে, আপনার লেকচারটা আমরা হচ্ছে আমাদের যেই গ্রুপটাতে দিব, ক্লোজ গ্রুপটাতে, সেখান থেকে শুধু আপনারা পড়তে পারবেন। তো এটাও আপনাদের একটা বুঝার ব্যাপার আছে ওরিয়েন্টেশনে। না হলে ক্লাসে আপনারা বারবার নয়েজ ক্রিয়েট করেন যে টিচারের লেকচার, দাগানো লেকচার আমরা কেন হচ্ছে ইয়ে করতে পারি না। গ্লাস উঠাও বেলাল। দাগানো লেকচার কেন আমরা হচ্ছে এই আপনার হচ্ছে ডাউনলোড করতে পারি না, সেটা আপনারা যেই পুরো টোটাল আপনাদের গাইডলাইনটুকু আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনারা হচ্ছে দাগিয়ে নেবেন। তো আইপ্যাড বা হচ্ছে যদি মোবাইল থাকে সেখানে তো আপনারা দাগিয়ে নেবেন। আর যদি সেটা না হয় তাহলে তো অবশ্যই আপনারা হচ্ছে যদি প্রিন্ট আউট করেন সেখানে দাগিয়ে নেবেন। সো আমাদের আজকের এই টোটাল ওরিয়েন্টেশনটা আশা করি খুব ফ্রুটফুল হয়েছে, কারণ সবাই সবার ব্যস্ততম জায়গা থেকে আপনাদেরকে সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। আর তারপরও আমি আরো 1 মিনিট ওয়েট করব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এবং সে সাথে অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমাদের যে 3 জন টোটাল স্পিকার আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তারা মোটামুটি গুছিয়ে দিয়েছেন। স্টুডেন্ট কারো কোনো কোশ্চেন আছে মানে আমাদের কাছে বা আমাদের মেন্টরদের কাছে? আর ফেসবুক লাইভেও আমাদের এই ওরিয়েন্টেশনের ম্যাক্সিমাম অংশ গিয়েছে, সেখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তারা অবশ্যই করবেন, মেন্টররা রেসপেক্টেডলি হচ্ছে অ্যান্সার করবে। তবে শুধুমাত্র আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টরাই হচ্ছে আমাদের মেন্টরদের থেকে বাকি রিসোর্স গুলো পাবেন, সেটাও তো আপনারা জানেনই। কারো কোনো কোশ্চেন আছে? আমরা 1 মিনিট ওয়েট করি, না হলে আজকের ওরিয়েন্টেশন ক্লাস আমরা এখানেই সমাপ্তি করব। শঙ্কর স্যার, আমাদের আজকের ওরিয়েন্টেশন কি আমাদের মোটামুটি ফ্রুটফুল হয়েছে স্যার? জি ম্যাডাম, এই ভর্তি ক্লাসটা শুরু হবে কবে থেকে? কালকে থেকে? হ্যালো, জি স্যার, কালকে 3টা থেকে শুরু হবে। কালকে 3টে থেকে না? আর তাহলে তো এর মধ্যে ভর্তি কি ওই আমি তো ভর্তি হইনি আর কি, আমি তো কিভাবে ওই বিকাশে টাকা দিয়ে করা যাবে নাকি গিয়ে দিতে হবে বা কিভাবে? ঠিক আছে, আপনি আমাদের নাম্বার একটু কল করেন, আমরা বিস্তারিত বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক আপু তো চলে গেছে মনে হয়। কবে থেকে স্টার্ট হবে হোসেন সাহেব? ক্লাসটা কখন থেকে স্টার্ট হবে সেটা তো আমরা রুটিনটা আগামীকাল থেকে 3টা থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ 3টা থেকে ক্লাস শুরু হবে। ফার্স্ট ক্লাসটা তো মোটামুটি আমরা বেশিরভাগ পোর্শনই ওপেন করে দিব।
আমাদের স্টুডেন্টদের জন্য। আর যারা মোটামুটি এখন শুনতে পাচ্ছেন ম্যাক্সিমামে আমাদের স্টুডেন্ট, যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে পার্সোনালি নক করবেন, অথবা হচ্ছে আমাদের গ্রুপে নক করবেন, অথবা মেন্টরকে নক করলে আপনাদেরকে সবকিছু বলে দেওয়া হবে। আমার মনে আপু হয় একটা কোশ্চেন ছিল। তৌহিদা আপু, আপু আমরা যে গ্রুপে যে ম্যাটেরিয়াল গুলো দিবে ওগুলা কি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবো? হ্যাঁ আমি বলি, আমাদের যত গাইডলাইন আছে, টগ আছে, সবকিছু আমরা আলাদা একটা গ্রুপে দিয়ে দেই, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন। কিন্তু ওই যেটা হচ্ছে আমাদের মেন্টররা তো ওই টগের, মনে করেন টগ অথবা গাইডলাইনের পুরো একটা গাইডলাইনের, মনে করেন যে আপনার হয়তো 3টা অংশ আপনার পড়তে হবে, 3টা লাইন আপনাকে দাগিয়ে দিল, ওই মেন্টরের যে লেকচারটা সেটার পিডিএফটাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিই, কিন্তু সেটা দিব ক্লোজ গ্রুপে, যেটা আপনি ডাউনলোড করতে পারবেন না। আপনি ওইটা হচ্ছে টোটাল আপনার গাইডলাইনটাতে ডাউনলোড করে আপনি এই 3টা লাইন দাগিয়ে নিতে পারবেন। কিন্তু এছাড়া আমরা আপনাদেরকে সব রিসোর্স দিয়ে দিব। একটা আলাদা আমাদের চ্যানেল আছে, ওই এমআরসিজি পার্ট 2টা আসলে অনেক কিছু নতুন সিস্টেম, এটা বুঝতে পারবেন, ওই গ্রুপ থেকে সব ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে হোসেন সাহেব? হোসেন সাহেব শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ শুনেন, আমাদের টোটালি যে আমাদের আগের যে টেলিগ্রাম গ্রুপটা একদম আমাদের মানে স্টুডেন্টদের জন্য, যেখানে আমরা ওপেনলি সবগুলো টগ মডিউল গাইডলাইন আমরা দিয়ে দেই, আর ক্লোজ গ্রুপ যেটা ওনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমরা টিচার মেন্টরের লেকচারটা দিই, সেটা তো আর ওনারা ডাউনলোড করতে পারবে না। তো আপনার কাজ হচ্ছে আমাদের কোন স্টুডেন্টরা যাতে এটা বলতে না হয়, যেদিন যে লেকচারটা হবে সেই লেকচারের টোটাল গাইডলাইন টগ মানে গাইডলাইনটুকু আপনি যেখান থেকে ডাউনলোড করতে পারবে সেই গ্রুপে দিয়ে দিবেন, আর মেন্টরের লেকচারটা আপনি হচ্ছে ক্লোজ গ্রুপে দিয়ে দিবেন, যাতে স্টুডেন্টদের কোনো হয়রানি না হয়। কারণ প্রথম 1-2 দিন ওদের মানে প্রথম 2-3টা ক্লাস ওনাদের কিন্তু বুঝতে একটু সময় লাগবে, আপনিও ওনাদেরকে কোঅপারেট করবেন, আর আমরা তো সাথে আছি। জি ঠিক ঠিক আছে? মানে আপু আমরা ডাউনলোড করে ওটা দাগিয়ে নিব? হ্যাঁ 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 দাগিয়ে নেবেন। আর যারা ডাউনলোড করে না, যেমন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হচ্ছে ট্যাবে পড়ে, ট্যাবে ওটা হচ্ছে দাগায় নেয়। কারণ আপু গাইডলাইনের এত কিছু তো লাগে না, মেইন হাইলাইট কয়েকটা জায়গা লাগে, সেটা মেন্টররা আপনাকে দাগিয়ে দিবে। ঠিক আছে? ঠিক আছে আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে থ্যাংক সবাই, ইউ আপু আপনাকে। হ্যাঁ থ্যাংক ইউ তাহিদা আপু। আর বাকি সবাইকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা আজকের এই যে আমাদের যে ওরিয়েন্টেশনটা হলো, এটা তো রেকর্ডিং থাকবে তাই না ম্যাডাম? স্যার এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টরা পুরোটা রেকর্ড পাবে, আর ফেসবুক লাইভে হাফ রেকর্ড আছে, অলরেডি সবার জন্য ওপেন আছে। আচ্ছা বুঝতে পেরেছি। অ্যাডমিট হলে স্যার পুরোটাই রেকর্ড পাবেন। আমার কাছে মনে হয়েছে ওরিয়েন্টেশনটা বোঝাটাও একটা ব্যাপার, যে আপনারা যেরকম এমআরসিজি পার্ট 1-এ ক্লাস করেছেন, পার্ট 1-এ একটা ক্লাস করার পরে সেটার ক্লাস টেস্ট দিয়েছেন, সেরকম পার্ট 2-তেও স্যার আপনাদের জন্য আছে। আপনারা এক একটা মডিউল করবেন, সেটার পরে আপনারা পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার আবার সলভ ক্লাস হবে। এভাবে করে কিন্তু স্যার আপনাদেরকে তৈরি করা হবে। আর যারা আমাদের স্টুডেন্ট আছেন, বিশেষ করে শঙ্কর স্যার, আমাদের তৌহিদা আপু, আরো অনেক লটস অফ স্টুডেন্ট এবার আমাদের পাশ করেছে, 30 আপ স্টুডেন্ট, সবাইকে আমি একটা কথা বলবো যে এমআরসিজি পার্ট 2 মিনিমাম 2বার, এবার আপনারা মডিউল ব্যাচ করেন, পরের বার রিকল ব্যাচ অথবা হচ্ছে টক গাইডলাইন ব্যাচ আছে, অ্যাটলিস্ট একটা একটা করে এগিয়ে আপনারা পড়াটা গুছান। কারণ পার্ট 2 হচ্ছে বিশাল সাগর, যেটা আমি কিন্তু পার্ট 1-এর ক্লাসেও বলতাম যে পার্ট 2 কিন্তু অনেক পড়া। সো আপনারা লেগে যান, আমার মনে হয়েছে সময় নষ্ট করার দরকার নেই, একটু একটু করে পড়াটা এগিয়ে রাখেন। থ্যাংক ইউ ম্যাডাম। আপু রিকল কি আলাদা ব্যাচ হবে, মানে আলাদা থাকবে? এমআরসিজি পার্ট 2 এর রিকল ব্যাচ আলাদা, কারণ এখানে টগ মডিউল পড়াতে পড়াতেই অনেক খারাপ অবস্থা হয়ে যায়। রিকল ব্যাচ পার্ট 2 এর সব সময় আলাদা। আর পড়ানোর সময় মেন্টররা অনেক সময়, যেমন কেন আমি কি ক্লাসে বলে দিই না যে হচ্ছে রিকল ব্যাচ হচ্ছে এই যে এটা রিকলে আসে, ওইটা রিকলে আসে, কিন্তু পার্ট 2 এর ক্ষেত্রে টগ মডিউল ব্যাচেই এত পড়া, সেখানে রিকল আলাদা করে পড়ানোর হচ্ছে মানে ওই শিডিউল আমাদের আসে না। অফ করে দাও। সেটা হচ্ছে আলাদা করে আমাদের আসে না, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে যেটা মেইন দরকার সেটা হচ্ছে যে আমাদের এবার মডিউল ব্যাচের টক মানে গাইডলাইন গুলো ভালো করে পড়েন। এরপরে যদি আপনারা মনে করেন যে ঠিক আছে আপু এই 4 মাসের মধ্যে আমি রিকল ব্যাচটাও পারবো, তখন আপনারা রিকলে অ্যাডমিট হয়েন। কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য রিকল ব্যাচটা আমরা অনেক কমে নিয়ে আসি, ওইখানে হচ্ছে মেন্টর একদম আলাদা করে, তানজিন আর অভি আপু এরা তো আসলে এত এক্সিলেন্ট, এবং জাকান্তা আপু তো আমাদের আরো এক্সিলেন্ট একজন মানুষ। আপু হচ্ছে একটা সময় অনেক সময় দিতে পেরেছেন, এখন আপু সময় পেলে অবশ্যই আমাদেরকে সেই জায়গাটাতে হেল্প করবে। তবে
আর সবচেয়ে গুছিয়ে আমি যেটা দেখেছি, তানজিন খুব গুছিয়ে রিকল ক্লাস নিয়েছে। এখন তো অভি আপু যুক্ত হয়েছে, আপুর কাছে যা যা আছে, কারণ ইমার্সিটি পার্ট 1 এর মতো পার্ট 2 তে এত রিকল গুছানো নাই। আপুরা তো পাশ করেছে, সবকিছু গুছানো আছে, আপনারা জাস্ট সেই জিনিসটাই শুধু গিলবেন, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার মনে হয় আমরা আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপু আবার চলে গেছে। স্যার ভর্তি হন নাই?